তৃতীয়া সবাইকে শুভেচ্ছা জানাই আজ। এবং সম্প্রতি যে কাশ্মীরে যে ঘটনাটি ঘটে গিয়েছে সেই বিষয়ে আমরা সবাই অবগত সরি। তো এবার দেখবার বিষয় হচ্ছে যে সমস্ত সিদ্ধান্ত কেন্দ্র সরকার নিয়েছে, শুধু সেইটুকু সিদ্ধান্তে অনড় থাকলে পরেই কি এই বিষয়টি মানে আটকানো যাবে? তো এবার আমরা শুনবো বিভিন্ন রাজনৈতিক মহলের কি বক্তব্য। আমাদের সাথে আজকে উপস্থিত রয়েছে শিলিগুড়ি কলেজের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ওম চক্রবর্তী, নমস্কার। নমস্কার। এছাড়াও উপস্থিত রয়েছেন উদিত সেনগুপ্ত, বাম সংগঠনের অ্যাক্টিভ সদস্য, নমস্কার। এবং উপস্থিত রয়েছেন বঙ্গীয় হিন্দু মহামঞ্চের সাধারণ সম্পাদক রাজীব চন্দ্র, নমস্কার। আমার প্রথম প্রশ্ন হলো, সম্প্রতি যে কেন্দ্র সরকারের তরফে মানে যে নির্দেশিকা জারি করা হয়েছে সেই নির্দেশিকা অনুযায়ী শিলিগুড়িতে কোনো রকম অ্যাক্টিভিটি লক্ষ্য করা যাচ্ছে না, এই অভিযোগ তুলে শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক শঙ্কর ঘোষ শিলিগুড়ি থানার আইসির সঙ্গে দেখা করেছেন। তো এই অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে না, এই অভিযোগ রয়েছে, এই বিষয়ে কি বলবেন? মাইক অফ আছে। প্রথমত সকলকে শুভ অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা। দেখুন, প্রথমত বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা যেভাবেই আমাদের গোটা পশ্চিমবঙ্গে ছড়িয়ে পড়ছে, সেটা খুব দুর্ভাগ্যজনক। তো এই রাজ্য সরকার এখন অবধি, বিশেষ করে এই গোটা ভারতবর্ষের এই শিলিগুড়িকে ইন্ডিয়ার চিকেন নেক বলা হয়, তো অনেকটা গুরুত্বপূর্ণ জায়গা এটা। তো সেই জায়গাটায় এখন অবধি আমাদের বঙ্গীয় হিন্দু মহামঞ্চের পক্ষ থেকে এখন অবধি কোনো অ্যাক্টিভিটি দেখা যায়নি। আমি এখানে একটা কথা বলতে চাই। প্রথমত, যে উনি বললেন হচ্ছে বাংলাদেশ থেকে লোক আসছে। তো বাংলাদেশ থেকে লোক আসছে নিশ্চয়ই বর্ডার এরিয়াতে। বর্ডার এরিয়া পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক যদি চায় নিশ্চয়ই বর্ডার বন্ধ করে দিয়ে ফোর্স বাড়িয়ে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করতে পারে। কিন্তু দেখা যাচ্ছে যে বিজেপির নিজের কাছে দেখা যাচ্ছে যে ওরা চাচ্ছে এবার ভোটে একটা ধর্মের রাজনীতি খেলতে। সেই ধর্মের রাজনীতি দিয়ে মানুষকে বলিয়ে বাংলা জয় করার চেষ্টা করছে, কিন্তু এই ধর্মের রাজনীতি বাংলাতে চলবে না। আর যেটা আপনি বলছেন সবকিছুই ঠিক হবে যদি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বাংলাদেশের বর্ডারে সেনা বাড়িয়ে দেন, সেনা থেকে অনুপ্রবেশ একটা অনুমতি দিয়ে দেন, যদি অনুপ্রবেশ না হয়। আপনার কাছে আমার একটাই কোশ্চেন আছে, যে আপনি যে বলছেন যে বিজেপি বাংলায় ধর্মের রাজনীতি করছে, আজকের ডেটে দেশ ভাগ হয়েছিল কিসের ভিত্তিতে? কিসের দেশভাগ কখনো ভিত্তিতে দেশ ধর্ম, ভাগ হয়েছিল? ধর্মের দেশভাগ ভিত্তিতে হয়েছিল, তো দেশ ভাগ হিন্দুস্তান হয়েছিল। পাকিস্তান হয়েছিল, ভারতবর্ষ পাকিস্তান হয়েছিল, কিন্তু সবার কাছে অধিকার ছিল। প্রত্যেকটা মুসলিমের কাছে অধিকার ছিল, তারা যদি ভারতে থাকতেন ভারত থাকতে পারেন। এবং হিন্দুদের কাছে অধিকার ছিল, তারা যে অংশটা পাকিস্তানে চলে গেছে সেখানে যদি তারা সেই হিন্দু থাকতে চায় তারা থাকতে আরে পারে। দেশভাগ হয়েছিল তো যারা চেয়েছে তারা গেছে, যারা চায়নি তারা তো এখানেই বসে আছে। তাহলে আবার এই দেশে আবার দেশভাগ নিয়ে কথা উঠাচ্ছ কেন তুমি? তাহলে এখানে তো আবার ধর্ম নিয়ে কথা উঠছে না। না, অবশ্যই ধর্ম ধর্ম নিয়ে নিয়ে তো তো কথা রাজনীতি বলবো। হচ্ছে। যেই দেশ ভাগ ধর্ম রাজনীতি নিয়ে হয়েছে কথা ধর্মের হচ্ছে ধর্মের কি? ভিত্তিতে, সেটা পাকিস্তান বাংলাদেশ, সেটা ইন্ডিয়া কোনোদিন ভাগ হয়নি ধর্মের ভিত্তিতে। এখানে আবার ধর্ম নিয়ে কথা বলছো কেন তুমি? ইন্ডিয়া পাকিস্তান ভাগ হয়েছিল তো ধর্মের ভিত্তিতে। পাকিস্তান ভাগ ধর্মের হয়েছে ভিত্তিতে ধর্মের সবার ভিত্তিতে, কাছে অধিকার পাকিস্তান ওরা কি ছিল, বলেছে ধর্মের আলাদা দেশ ভিত্তিতে লাগবে ভাগ ধর্মের হয়নি। ভিত্তিতে? যারা ইন্ডিয়া মুসলিম থোড়ি ছিল ভাগ হয়েছে, তারা যদি ইন্ডিয়া চাইতো তো সেকুলার একটা পাকিস্তানে তো কান্ট্রি, ইন্ডিয়া এখানে থাকতে দেশ পারতো। ভাগ ইন্ডিয়া দেশ ভাগ করতে পাকিস্তানকে তারা হবে। ধর্মের মুসলিম, ভিত্তিতে তো যারা ভাগ করা হিন্দু ছিল হয়েছিল। পাকিস্তানে থাকতে পারতো তারা। তাদের কাছে পাকিস্তান অধিকার কি ছিল, করছে তো? তারা কোন দেশে থাকবে নিজের তোমাদের এত অধিকার ছিল। পাকিস্তান নিয়ে চিন্তা যদি থাকে, তোমরা পাকিস্তানে চলে যাও না তো? পাকিস্তান ভাগ হয়েছে তো পাকিস্তানে চলে যাও, এখানে আছো কেন? এটা আসলে সেকুলার কান্ট্রি, সেকুলার ভাবে থাকো। তোমাদের যদি আসলে তোমাদের যদি একটা পেহেলগাঁওতে যে তোমাদের হামলাটা করেছিল তোমাদের যদি সেটা একটা পাকিস্তানে করেছিল। সাম্রাজ্যবাদী কান্ট্রি, তো এই কারণেই আমাদের তোমাদের মাথা যদি ব্যথা পাকিস্তানকে এনে তাদেরকে উপযুক্ত জবাব দিতে হবে। তাই নিয়েই আমাদের কি মাথা ব্যথা। ভারত পাকিস্তানকে কি উপযুক্ত জবাব জবাব দেবে? 1965-তে দিয়েছিল, 71-এ দিয়েছিল, যখন হচ্ছে ইন্দিরা গান্ধী 98-তে সরকার ছিল। দিয়েছে। আমরা আবারও দিব, বিজেপির যখন আবারও দিব। সরকার এসেছে পেহেলগাঁও ঘটনার তারপরে পরে শুরু আমরা হচ্ছে আবারও জবাব দেবো। ভোটের আগে। আরে ভোটের চারটে আগে লোক আটকাতে পুলওয়ামা এয়ার পারো না, স্ট্রাইক তুমি হয়, ভোটের আগে পাকিস্তানকে হচ্ছে জবাব দেবে? ইয়েতে উড়িতে সার্জিক্যাল স্ট্রাইক হয়। ভোটের আগে দেখা যাচ্ছে এখন যে কাশ্মীরে হয়েছে, যেটা হয়েছে খুব মর্মান্তিক ঘটনা হয়েছে। সেটাকে কোনোভাবে সমর্থন করছি না, শোনো জঙ্গিদের আমি শোনো শোনো বিরোধিতা করি। কিন্তু সেখানে দেখা যাচ্ছে যখন এরকম সব ঘটনা হচ্ছে, কিন্তু এগুলো সব দেখা যায় যে ভোটের আগে একটা কিছু পাকিস্তান থেকে কেউ এসে আক্রমণ করে ভারতে। ভোটের আগেই সে পুলওয়ামা টেরিস্ট অ্যাটাক করলো, আমাদের 40 জন সৈনিক মরলো ভোটের আগেই। এখন বিহার ভোট কিছুদিন পর বাকি রাজ্যগুলোয় ভোট হবে।
পরের বছর শুরুতেই পশ্চিমবঙ্গে ভোট, দেখা যাচ্ছে এখন আবার পাকিস্তান থেকে অ্যাটাক করেছে, পাকিস্তান থেকে আক্রমণ করেছে ভোটের আগে। এখন দেখা যাচ্ছে যখন ভোটের প্রধানমন্ত্রী আমাদের যে ছিলেন, তার কাছে যদি আমাদের ভারতে যারা মরছে তারা যদি এতই ইম্পর্টেন্ট হতো, তিনি এসে আগে কাশ্মীরে আসতেন, বিহারে কখনো প্রচার করতে যেতেন না। বিহারে তিনি প্রচার করতে গেছেন, কারণ বিহারে প্রচার করতে গেছে কেন, তারা জানে ইন্ডিয়া যে অ্যালায়েন্স আছে, ইন্ডিয়া অ্যালায়েন্স এবার হচ্ছে বিহারে খুব শক্ত, বিহারে এবার হচ্ছে বিজেপি সরকার গঠন করতে পারবে না, যার সাথেই সাথে সাথে আসুক তো তেজস্বী এবার স্বরাষ্ট্রমন্ত্রী তো সরকার গঠন দুর্ঘটনা করবে। ঘটার সাথে সাথে তো আর তার থেকে স্বরাষ্ট্রমন্ত্রীও তো বড় কথা যেটা, কাশ্মীরে গিয়েছিল। আর যখন হচ্ছে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র কেন্দ্রীয় মন্ত্রী যখন যায় তার জন্য লাল কার্পেট পাতা হয়, সেই লাল কার্পেটটা কেন পাতা হয়, সেটা আপনার কাছে আমার কোয়েশ্চেন। এখানে এখানে আমি 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 একটা কথা বলি। এটা এনারা দুজন বললো। একজন কবি ছিলেন, এই কোভিডের সময় মারা গেছেন, তার নাম রাহাত ইন্দোরি। সে এই যে ওম যে কথাটা বললো, আমি তার সাথে একদমই সহমত। সে একটি লাইন লিখেছিল, সরহদোं पर बहुत तनाव है क्या, पता तो करो कहीं चुनाव है क्या। তো আমরা দেখতে পাচ্ছি এখানে বিহারে চুনাও আছে, পশ্চিমবঙ্গের পরের বছর ভোট আছে। ইন্ডিয়া অ্যালায়েন্স অবশ্যই স্ট্রং বিহারে, এই নিয়ে আমাদের কোনো ডাউট নেই। প্রত্যেকবার একই গেম খেলছে। আমরা সবাই রাখাল বালকের একটি গল্প শুনেছি, যে রাখাল বালক হচ্ছে প্রত্যেকবার মিথ্যে কথা বলতো, গরু পড়েছে গরু পড়েছে গরু পড়েছে, কেউ প্রত্যেকদিন সবাই লোক আসতো, যেদিন সত্যিকারে গরু পড়লো সেদিন কেউ আসেনি। আমরা যারা সুস্থ মানসিকতার লোক তারা শিখেছি যে মিথ্যে কথা আর কোনোদিন বলতে হয় না, মিথ্যে কথা বলে লোক আসে না। মোদি এখান থেকে শিখেছে যে যতক্ষণ মিথ্যে কথা বলবে লোক আসবে, যেদিন সত্যি কথা বলবে লোক আসবে না। তাই কন্টিনিউয়াস মিথ্যে কথা বলে যাও যে এটা এরা করিয়েছে ওরা করিয়েছে। এই জন্য প্রত্যেকবার পেহেলগাম হচ্ছে, এর আগেও একবার পুলওয়ামা করেছে, প্রত্যেকবার ভোটের আগে একই চাল খেলেছে, মানুষ এটা ধরে ফেলেছে। এখন পুলওয়ামার সময় তোমার যদি মনে থাকে দেবিকা, তুমি দেখবে যে লোক বলতো, সবাই একটা মানে ভয়ে সন্তুষ্ট ছিল যে হচ্ছে এর এগেনস্টে বলা যাবে না। কিন্তু এখন যে কোনো লোক রাস্তা ঘাটে বাজারে দোকানে, যে কোনো লোক এইটা নিয়ে মোদিকে সাপোর্ট করতে যাচ্ছে, পেছন থেকে 10টা লোক তার গলা উঠিয়ে আওয়াজ উঠিয়ে তাকে কাউন্টার করছে যে মোদি কি করছিল। এরা পাকিস্তানকে জবাব দেবে, 4টে লোক এসে 26টা লোককে মেরে গেল, এরা 4টে লোককে আটকাতে পারে না, ওরা পাকিস্তানকে জবাব দেওয়ার প্ল্যান করছে। কি ভরসায় এরা সেখানে একটা পাকিস্তানকে কথা জবাব অ্যাড দেবে? করতে যাচ্ছি, দাদার কথার সাথে আমি একটা কথা অ্যাড করতে যাচ্ছি। দেখা যাচ্ছে করোনার পর থেকে আমাদের আর্মিতে কোনো রিক্রুটমেন্ট হয়নি, 1,80,000 পোস্ট এখনো ভেকেন্ট ঠিকই আছে তো আমাদের বলছি। আর্মিতে। ঠিক আছে, সেখানে দেখা যাচ্ছে যেমন হচ্ছে আমাদের কেন্দ্রীয় মন্ত্রী আসার পর, যেমন মোদী আসার পর যেমন হচ্ছে ইয়ে করেছেন, নোটবন্দি করেছেন, ডিমনিটাইজেশন করেছেন, তার পাশাপাশি যেমন হচ্ছে তিনি ইলেকট্রাল বন্ড এনেছেন, পিএম কেয়ার ফান্ডের মতন তিনি আরেকটা স্ক্যাম চালু করেছেন, সেটা হচ্ছে আমাদের অগ্নিবীর প্রকল্প। অগ্নিবীর, যেখানে রাইট। দেশের যুবক 4 বছরের মধ্যে, 4 বছরের জন্য তাদেরকে দিয়ে আর্মির কাজ করে তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে, সেখান থেকে রিক্রুট করাচ্ছে 25% শতাংশ। আমাদের দেশের প্রত্যেক বছর যদি 60,000 করে আমাদের রিক্রুট হওয়ার কথা, সেখানে 25% আমরা যদি ধরি, 4 6 24,000, 24,000 জন হচ্ছে। এবার 24,000 জন যদি 60,000 জনের জায়গায় যদি রিক্রুট হয়, তাও 4 বছর পর তারা সার্ভিস দেওয়ার পর 26,000 চলে যাবে, 60,000 জায়গায় 24,000 রিক্রুট হচ্ছে। বাকি যে 36,000 আছে তাদের জন্য এই জায়গাটা ভেকেন্ট থেকে যাচ্ছে। তার জন্যই এখন দেখা যাচ্ছে এত এত আমাদের রেজিস্টার হচ্ছে। উনি যখন প্রথম পদে এসেছিলেন, তার কাছে নানান ইস্যু ছিল, তেনার কাছে প্রথম ছিল গ্যাসের দাম, পেট্রোলের দাম, তার পাশাপাশি আরেকটা ইস্যু ছিল যে কাশ্মীরে প্রচুর পরিমাণে আতঙ্ক বাড়ছে, জঙ্গিদের হামলা বাড়ছে। কিন্তু তিনি আসার পর এমন কিছু করেননি। অনেক বড় কথা বলেছিলেন 377 নিয়ে, যে তিনি হচ্ছে এটা উঠে গেলে যে হচ্ছে 370। কাশ্মীর একদম 370 নিয়ে বলেছিলেন, 370 নিয়ে যদি উঠে যায় তো কাশ্মীরে হচ্ছে আর হামলা হবে না, কাশ্মীরে আর জঙ্গি হামলা অনেক কমে যাবে। কিন্তু দেখা যাচ্ছে প্রত্যেক বছরই এক খুব কাশ্মীরে পরিমাণে তো হামলা খুব কমেছে, সংখ্যক কাশ্মীরে তো হামলা পরিমাণে, কমেছে। কোথায় এমন কমেছে? কাশ্মীরে তো হামলা কমেছে, এমনই ওই কমেছে 14 একবার, হামলা করানোর পরে তো কাশ্মীর এমনই প্রত্যেক কমেছে একবারে বছর 26 জনকে প্রত্যেক এসে মেরে বছর দিয়ে চলে গেল। কাশ্মীরে গিয়ে পর্যটকরা মারা যাচ্ছে, কাশ্মীরে সাধারণ জনগণ মারা যাচ্ছে। সেখানে যখন আমাদের দেখা যাচ্ছে কাশ্মীরে যখন তার প্রোটেস্ট করছে, সে প্রোটেস্টও আজকালকার গদিয়ে মিডিয়াতে দেখানো হচ্ছে না। এখানে বারবার দেখানো হচ্ছে যে হিন্দু বলে হিন্দু বলে হিন্দু বলে মরেছে, কিন্তু যে যে একদম মুসলিম ওখানকার যে ঘোড়া চালাতেন, যিনি বন্দুক আটকাতে গিয়ে মারা গেছেন, তার খবর কোনো গদি কোনো ন্যাশনাল কোনো মিডিয়াতে দেখানো হয়নি। বেশিরভাগ মিডিয়া তাদের 10 সেকেন্ড একটা ক্লিপ দেখে ছড়িয়ে দেওয়া হয়েছে। তার পাশাপাশি যারা যখন 2,000 জন যখন উপরে ছিল, তাদের নামার ওখান থেকে পেহেলগামের পাহাড় থেকে নামার জন্য ঘোড়া ছাড়া বা অন্য জানোয়ার ছাড়া কোনো ইয়ে নেই। কিন্তু আগে দেখা গেছে সেখানকার যে কাশ্মীরের সাধারণ জনগণ মুসলিমরা ছিল, তারা তাদেরকে ঘাড়ে করে ওখান থেকে নামিয়েছেন, ঘোড়া করে নামিয়েছেন, তারা যেভাবে পেরেছে সেভাবে নামিয়েছে। কিন্তু এটা কখনো কোনো মিডিয়াতে, গদি মিডিয়াতে দেখানো হচ্ছে না। কিন্তু একটা কারণ অভিযোগ আমাদের রয়েছে দেশের মধ্যে, যে আমাদের দেশের মধ্যে আমি একটা কথা বলিনি, আমাদের দেশের মধ্যে এখন যে কেন্দ্রীয় সরকার আছে তারা চাচ্ছে ধর্মের ভিত্তিতে রাজনীতি করার, তারা চাচ্ছে ধর্মের ভিত্তিতে রাজনীতি করা, যেটা একসময় আমাদের হিটলার করে এসেছে। মিথ্যা কথা বলে বলে প্রপাগান্ডা চালিয়ে চালিয়ে রাজনীতি করে সরকার করেছে, যে বলেছে ইহুদিরা ইহুদিরা খারাপ, ইহুদিরা খারাপ, ইহুদিরা খারাপ, আমরা আর্য, আমরা শ্রেষ্ঠ। এটা বলে হিটলার যেমন শাসন করেছে, সেভাবেই এখন মোদী আসার পর সেম জিনিস করছে, হিন্দু শ্রেষ্ঠ, বাকি প্রত্যেকটা ধর্ম খারাপ। কিন্তু আমাদের ধর্ম বলে প্রত্যেকটা ধর্মকে সম্মান করতে।
আমি হিন্দু, আমি সনাতনী, আমি আমার ধর্মকে সম্মান করি, আমি আমার ধর্মকে ভালোবাসি, তার পাশাপাশি আমি প্রত্যেকটা ধর্মকে রেসপেক্ট করি। আমি কোনো ধর্মকে আমি সনাতন হিসেবে ছোট করতে পারবো না। কিন্তু অভিযোগ রয়েছে যে ওই কাশ্মীর এলাকায় প্রতি 2 কিলোমিটার অন্তর আর্মি বা পুলিশ ছিল। শুধুমাত্র ওই সংশ্লিষ্ট ওই জায়গা পেহেলগামে কোনো রকম সিকিউরিটি ছিল না বলে অভিযোগ পর্যটকদের। এই বিষয়ে কি বলবেন? তাহলে তাহলে সিকিউরিটি ছিল না এটা আমরা বলবো না, এটা যে সিকিউরিটি দেয় মোদি তারা বলবে। আমরা কি করে বলবো সিকিউরিটি ছিল না? আমরা এখানে পুলিশ কোথায় থাকে সেটাই জানি না। এটা শিলিগুড়ি কলেজে কালকে পরশু ফেস্ট হলো, তাতে এতগুলো পুলিশ ছিল, আর ওখানে কাশ্মীরে ওখানে একটা সিকিউরিটি থাকতে পারে না? এটা এটা এগুলো তো মানে মানে ঘোড়ায় হাসবে এইসব কথা শুনে। কাশ্মীর এমন একটি জায়গা যেখানে জিডি বক্সিকে দেখেছেন, আমাদের আগে যে জেনারেল ছিল জিডি বক্সি, তিনি প্রায় 2014 পর থেকে লেফটেন্যান্ট তিনি জেনারেল। তিনি হচ্ছে প্রায় বলেন হচ্ছে ইয়েতে, আর আর বাংলাতে আর রিপাবলিক ভারতে বলেন তিনি, ঠিক আছে? তো তিনি একটা কি রিপাবলিক ভারতে একটা ইন্টারভিউ দিয়েছেন, তিনি বলেছেন আজ থেকে 3 বছর উনি ওখানে সার্ভ করে এসেছেন। উনি যতদিন সার্ভ করেছেন ততদিন ওখানে ওটা দখলে ছিল, কারো ক্ষমতা হয়নি ওখানে আক্রমণ করা। কিন্তু এখন দেখা যাচ্ছে ওখান থেকে সরিয়ে দিয়ে অন্য দুটো পোস্টে দেওয়া হয়েছে। ওই জায়গাটা ফাঁকা করেছে কারণ ওখানে এসে পর্যটকদের উপরে হামলা করবে, তাদের ধর্ম জিজ্ঞাসা করে হামলা করবে, যাতে এটা ধর্মের ভিত্তিতে একটা রাজনীতি খেলে আপনি আবার এবার বিহার ভোট, তারপরে পশ্চিমবঙ্গের ভোট এখানে আসতে পারে। কিন্তু আজকাল মানুষ, সাধারণ যারা বড় জনগণ আছে পশ্চিমবঙ্গ সমেত গোটা ভারতবর্ষের জনগণ, তারা বুঝে গেছে ধর্মের রাজনীতি আর চলবে না। তাহলে এটাই মুর্শিদাবাদে কেন্দ্র তাহলে মানে তাহলে তাহলে মুর্শিদাবাদে হ্যাঁ, যে হত্যা হয়েছে হ্যাঁ। সেখানে মুর্শিদাবাদে কিসের সেটা ভিত্তিতে হয়েছে? প্রত্যেকটা নিউজ চ্যানেলে দেখিয়েছে, মুর্শিদাবাদে যা এসেছে বর্ডার এরিয়া থেকে এসেছে। সে বর্ডার এরিয়া, আমি আবার বলছি, বর্ডার এরিয়া কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের হাত ধরে। যদি অমিত শাহ চায় সেটা বন্ধ করে দিতে পারে অমিত শাহ, কিন্তু আমি অমিত শাহ আমি আমি করছে, একটা অমিত শাহ আমি আর্মি একটা সরিয়েছে, আমি আমি একটা আর্মি এখানে সরিয়েছে পেহেলগামের থেকে, পেহেলগামের থেকে পুলিশ সরিয়েছে যেখানে আক্রমণ হয়েছে। আমি আমি এখানে একটা ছোট্ট স্ট্যাটিস্টিক্স দিচ্ছি, সেটা হচ্ছে ফুলবাড়ি 1 আর ফুলবাড়ি 2, ঠিক আছে? ফুলবাড়ি 1-এ 2011-তে আমাদের লাস্ট সেন্সাস হয়। আমি জানি না বিজেপির সেন্সাস করাতে এত কি অসুবিধা, কিন্তু 2011-তে লাস্ট সেন্সাস হয়, সেখানে 64,000 লোক ছিল। ফুলবাড়ি 2-তে লোক ছিল হচ্ছে প্রায় 88,000। এই জল ধরো প্রকল্প বলে একটি আছে সেখানে, নাকি একটা একটা সরি, জল ধরো তো অন্য প্রকল্প, এটা একটা সেন্ট্রাল প্রকল্প আছে। সেখানে যখন আমরা লোক দেখছি, এখন ফুলবাড়ি 1-এ লোক হচ্ছে 1,77,000, আর ফুলবাড়ি 2-তে লোক হচ্ছে 2.5 লাখ, মানে প্রায় 3 গুণ লোক বেড়ে গেছে। এই 3 গুণ লোক কোথা থেকে আসছে তাহলে? এই 3 গুণ লোক কোথা থেকে আসছে? যদি বর্ডার এরিয়া বলে, তাহলে আমি তো বলবো যে তাহলে সরকার আটকাচ্ছে না কেন, মানে সেন্ট্রাল গভর্নমেন্ট? এখান থেকে এত লোক ঢুকছে কোথা থেকে? এবং এটাই আমি সেন্ট্রাল শুধু গভর্নমেন্ট আমি চেষ্টা শুধু করে। বলছি যে এটা শুধু আমি শুধু বলছি যে এটা যে শুধু বাংলাদেশ থেকে ঢুকছে সেটা কিন্তু নয়। আমি বলছি এই পুরো লোককে বিজেপিও ঢোকাচ্ছে বাইরের রাজ্য থেকে বেঙ্গলে ঢুকাচ্ছে তাদের ভোটিং প্যাটার্ন চেঞ্জ করানোর জন্য। এবং এই জিনিসগুলো নিয়ে ওরা কিছু বলছে না, যে ওরা বিহার থেকে লোক ঢোকাবে, ওরা হচ্ছে নিচের ওই সাইড থেকে আসামের থেকে লোক ঢুকিয়ে একটা জায়গায় আমি ইন্ডিয়ার ইতিহাসে এটা কোনোদিন হয়নি যে 10 বছরের মধ্যে একটা জায়গার ইকুয়েশন 3 গুণ বেড়ে গেছে। কি করে 3 গুণ বাড়লো? পুরো বিহারের থেকে লোক ঢুকাচ্ছে জায়গার ভোটিং প্যাটার্ন চেঞ্জ করার জন্য। কেন ঢুকাচ্ছ ভাই তুমি বাংলায় বিহারের থেকে লোক? এইগুলো বাংলা এইগুলোও কোশ্চেন করো। বাংলায় বিহারের থেকে লোক আসেনি, বাংলায় বিহারের থেকে বাংলা লোক বিহার আসেনি। থেকে প্রচুর লোক যারা এসেছে। ঠিক এসেছে আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক ভোটের আছে, আগে আসেনি, যখন, আসেনি, আসেনি, ভোটের ঠিক আগে আছে। যখন আমরা আমরা যাবেন আপনি আমরা এটা পারিবারিক আমরা এটা সূত্রে ভোট কাউন্টার দেবেন। করার বাংলাদেশ থেকে থেকে এসেছে। আমরা এটা কাউন্টার করার থেকে যত লোক রাজ্য আসবে তোমার এই সরকার কথাটা শুনে ব্যর্থ, তার থেকে আপনাকে রাজ্য আবার সরকার বলছি, ব্যর্থ। বাংলাদেশ এই বর্ডার বাংলাদেশি এরিয়া, থেকে খুঁজে বাংলাদেশ খুঁজে বের বর্ডারের করতে পাশে রাজ্য পড়ে, সরকার ওরা ব্যর্থ। স্বরাষ্ট্র কেন্দ্র মন্ত্রকের হাতে। যদি ফোর্স বাড়িয়ে দেয়, কেন্দ্র সরকার ফোর্স বাড়িয়ে দিলে বাংলাদেশ থেকে কেউ ঢুকতে পারবে না, কারো ক্ষমতা নেই। কেউ বন্দুক নিয়ে সামনে আর্মি দাঁড়িয়ে থাকে, তার সামনে দিয়ে ঢুকে যাবে। সেটা কেন্দ্র সরকারের ব্যর্থতা যদি বাংলাদেশ থেকে। আর যেটা বিহার থেকে এসেছে, বিহার থেকে আপনি যখন ভোটের আগে যাবেন, বাড়ি বাড়ি যখন ঘুরতে যাবেন, তখন দেখবেন কত ভোট শতাংশ বিহারি বেড়েছে, কারা বিহার থেকে এসেছে। বিহার থেকে এসে এখানে ভোটার কার্ড বানিয়ে এখন ভোটের এখানে ইকুয়েশন চেঞ্জ কথা করছে। হচ্ছে বিহার বিহার ইন্ডিয়ার পার্ট, বিহার থেকে লোক আসতেই পারে, কিন্তু এটা হচ্ছে প্ল্যান্ড ওয়েতে একটা ভোটিং প্যাটার্ন, ল্যান্ড পুরো হয়েছে, ডেমোগ্রাফি চেঞ্জ করার জন্য এটাকে করা হচ্ছে। পুরা সেটা ভোটিং করতে, এরিয়া ভোটিং হ্যাঁ, শিখিয়ে দিচ্ছে। আমার কথা হচ্ছে বর্ডার থেকে লোক ক্রস করছে কি করে বিএসএফ? তো বিএসএফ কাজের কি কাজের না? আমাকে এইটুকু তুমি শুধু বলে দাও রাজীবদা, বিএসএফ কাজের কি কাজের না? বিএসএফ তো কাজের, বিএসএফ বিএসএফ কাজের বলতে লোক, শুধু তাই জন্য লোক শুধু ঢুকাচ্ছে, তাহলে তো বিএসএফ ভালোই থেকে করছে। রয়েছে। রাজ্য সরকার তাহলে থেকে, তো ভালোই রাজ্য করছে। সরকার থেকে তার মানে হ্যাঁ, বিএসএফ রাজ্য সরকার কি পাসপোর্ট দিয়ে দিয়ে ঢুকাচ্ছে? ওদের পাসপোর্ট বিএসএফ ঢুকাতে কাজের, ঠিক আছে, রাজ্য বাংলাদেশের সরকার, লোকদের রাজীবদা পাসপোর্ট বলে দিয়ে রাজ্য দিল ঢুকাচ্ছে। সরকার বিএসএফ, যেভাবে, রাজীবদা বলে রাজ্য দিয়েছে সরকার বিএসএফ কাজের। আপনি যেভাবে আপনি এই রাজ্য সরকারের সাথে কথা বাংলাদেশিদের বলেন, মদত আপনি একটা করছে, কথা বলেন আমাকে। যেইভাবে মদত বাংলাদেশ করছে, থেকে লোক আসে, সেইভাবে পাসপোর্ট দিয়ে ঢুকাচ্ছে। তো শুধু ফুলবাড়ি এলাকা থেকে বন্ধ রয়েছে এই সম্প্রতি এই আরে দাঙ্গা সে তো পরিস্থিতির বাংলাদেশ কারণে। এখন হচ্ছে বলে বন্ধ রয়েছে। তো এর আগে হুম। তাহলে এত লোক ঢুকলো কোথা থেকে? তাহলে বিএসএফ যদি কাজের হয়, তাহলে ওদের কাজ হচ্ছে লোক ঢোকানো। হ্যাঁ, ঘুষ নিয়ে লোক ঢুকানো। তো বিএসএফ কাজের, তুমি তো বললে বিএসএফ কাজে, তাহলে ওদের কাজে লোক ঢোকানো, লোক ঢুকিয়ে দিয়েছে। তো এটা ওদের নিয়ে আবার তুমি যদি কেন আপনারা কোয়েশ্চেন করছো? এটাতে এটা এটা যদি আপনার মনে হয় যে বিএসএফ
কাজের না আপনাদের কাছে লাগতে পারে, কিন্তু আমাদের কাছে লাগছে, আমাদের গোটা না দাদা, ভারতবর্ষের আমার মানুষ কাছে আমাদের লাগছে কাছে সত্যি কথা দেখছে, অবশ্যই বলছি। তো। আপনার সামনে যদি কেউ বিএসএফ বন্দুক বিএসএফ নিয়ে দেখছে দাঁড়িয়ে তো, থাকে, বিএসএফ দেখছে তো। আপনার সামনে যদি বন্দুক নিয়ে কেউ মানে দাঁড়িয়ে মানে থাকে, মানে আপনি পার করতে বিএসএফ কে পারবেন? রোডে বিএসএফ কে দেখবেন, আপনি বিএসএফ যেতে কে যদি পারবেন? বিএসএফ আপনার কে সামনে আর্মি দাঁড়িয়ে আছে, বন্দুক নিয়ে বলছে আপনি লাইন ক্রস করবেন, আপনি করতে পারবেন? আপনার কাছে সাহসটা আছে? আপনি কি নিজের প্রাণ বাঁচাতে পারবেন? প্রাণের ভয় নেই আপনার? আপনার কি সেই প্রাণের আজকের ভয়টা নেই? ডেটে আজকের ডেটে যেভাবে পশ্চিমবঙ্গের এই বিশেষ করে বাংলাদেশিদের, যেভাবে বাংলাদেশিরা এসে এখানে আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড আসছে কি বানিয়ে করে? থাকছে। বাংলাদেশ কি মাটি বাংলাদেশ কি সীতা নাকি মাটি ঘুরে বেরোবে বাংলাদেশিরা? কি বলছো তুমি? আসছে ওরা তো তো বর্ডার হয়ে। আসছেই। তাহলে বর্ডারের এই পাশ থেকে ওই পাশ মাটি করে রাস্তা করেছে। বর্ডার কি করে যখন আসছে? পার ওকে করতে, বর্ডারে প্লেনের যদি থেকে পড়ছে বিএসএফ না? এর আর্মি তুমি না তুমি থাকে, নিজে সশস্ত্র বাহিনী বাংলাদেশের যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাহলে কেউ দিল্লিতে ঢুকতে বসিয়ে পারবে না। রেখেছো। আবার তারপরে তুমি তো সব থেকে বড় বাংলাদেশিকে, শেখ হাসিনাকে হচ্ছে দিল্লিতে বসিয়ে রেখেছো। আবার তুমি বাংলাদেশি নিয়ে কথা বলছো। শেখ হাসিনাকে কেন বসিয়ে রেখেছো দিল্লিতে? কেন্দ্রীয় সরকারের নির্দেশিকার পরেও রাজ্যের তরফে মানে গোটা রাজ্য জুড়ে অ্যাক্টিভিটি শুরু হবার পরে শিলিগুড়িতে হয়নি বলে অভিযোগ। কেন শুরু হয়নি সেই অ্যাক্টিভিটি, কি মনে হচ্ছে? কি অ্যাক্টিভিটি? কি মাটি, কোন একটি? পাকিস্তানিদের দেশ ছাড়তে হবে, একটা সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। শিলিগুড়িতে এছাড়াও কোন পাকিস্তানি আছে? কোন পাকিস্তানি? পাকিস্তানের কোন বর্ডার দিয়ে এসে আবার শিলিগুড়িতে এসে পড়লো? কোন রুট ধরে এসেছে শিলিগুড়িতে পাকিস্তানিরা? সেই হিসাবে কোনো অ্যাক্টিভিটি চোখে পড়ছে না বলে বিরোধীদের না, অভিযোগ পাকিস্তানি রয়েছে। না থাকলে কি অ্যাক্টিভিটি করবে? পাকিস্তানি থাকলে তো এখানে পাকিস্তানি অ্যাক্টিভিটি যদি হবে। শিলিগুড়িতে না থাকে কি অ্যাক্টিভিটি করবে? পাকিস্তানের বর্ডার কোন দিকে? এটা কি বাই রোড এসেছে? পাকিস্তান ওই বর্ডার দিয়ে ওই পাশে ঢুকে শিলিগুড়িতে বাই রোড এসে পড়েছে। এরা লোক পাকিস্তান থেকে শিলিগুড়ি কি করে আসতে পারে? চায়না হয়ে নেপাল হয়ে ঢুকতে পারে, এর বেশি কি করতে পারে? তো এটা তো 2 মিনিটে খোঁজ করা যায়। সরকার নেপাল থেকে তাহলে নেপাল তাদেরকে বের গভর্নমেন্টের সাথে, নেপাল গভর্নমেন্টও তো পাত্তা দেয় না। মানে যা অবস্থা হয়ে গেছে, নেপাল গভর্নমেন্টও পাত্তা দেয় না। নেপাল নেপাল গভর্নমেন্ট গভর্নমেন্টকে পাত্তা দেয় না। যদি জিজ্ঞাসা করে যে কি হয়েছে ভাই, একটু লিস্ট দাও কার কোন কোন পাকিস্তানে ঢুকেছে, নেপাল গভর্নমেন্ট বলে ভাই তুই সাইডে বস। নেপাল গভর্নমেন্টই পাত্তা দেয় না, কি আর বলবো আর এইসব। বিশ্বগুরু বিশ্বগুরু করে, বিশ্বগুরু আমাদের তখনই দেখা যায় যখন হচ্ছে আমেরিকাতে যাওয়ার পর, যখন হচ্ছে ট্রাম্প উল্টাপাল্টা মানে, যেগুলা হচ্ছে এখানে এলন মাস্ক যে আছে, এলন মাস্ক বলে দেন এগুলা হচ্ছে আমাদের আমেরিকা আর্মি থেকে ফাইটিং প্লেট গুলো, ফাইটিং যেগুলো আমাদের সরাতে হবে। সেগুলা হচ্ছে ট্রাম্প যখন জোর জবরদস্তি করে ইন্ডিয়াকে বিক্রি করে, তখনই বোঝা যায় ভারতের হচ্ছে বিশ্ব কতখানি বিশ্বগুরু হয়েছে। কিন্তু যখন বারংবার দেখা যখন যাচ্ছে যে ওনাকে ট্রাম্প বলা হয়েছে সেটাকে মিডিয়াতে, বিরোধী বানাচ্ছে। মিডিয়াতে আমেরিকাতে যাওয়ার পর প্রধানমন্ত্রীকে শান্তি বলা হয় যে আদানিকে নিয়ে বলার জন্য, কিন্তু এক সেখানে মিনিট, ও খুব খুব একটা ভালো পয়েন্ট তুললে। আমি তোমাকে একটা কথা বলে রাখি। এই যে ফেব্রুয়ারি মাসে 12 কি 20 তারিখ নাগাদ খাওড়া প্লান্ট আছে, যে একটা গুজরাটে মুন্দ্রা পোর্টে, হ্যাঁ, মুন্দ্রার সামনে খাওড়া প্ল্যান্ট আদানি হচ্ছে পাকিস্তানকে হচ্ছে বিদ্যুৎ দেবে। আর এখন তুমি বলছো ইন্দাস করে হচ্ছে জল জল বন্ধ করবে। তাহলে চল আদানিকে বন্ধ। কি করে সবকিছু বাইপাস করে আদানি কেন পাকিস্তানে বিদ্যুৎ দেবে? এই কোয়েশ্চেন কেউ উঠাচ্ছে না? এত বড় দেশভক্তি তোমরা, এই দেশভক্ত কোয়েশ্চেনটা তোমরা, তাহলে সরকার তোমরা বলে যে যাবে। আদানি কেন পাওয়ার দেবে? এই এই পাওয়ার তো দেওয়ার আম্বানি অন্য আদানিকে বললে সরকার ইন্ডাস্ট্রিয়ালিস্টদের বলে উচিত। যাবে স্যার। হ্যাঁ, এগুলো তো যারা হচ্ছে তোমার অপোজিশন আছে, তারা পাকিস্তানকে, সেই সব ইন্ডাস্ট্রিয়ালিস্টদের পাকিস্তানকে পাওয়ার দেওয়া উচিত। তোমরা পাকিস্তানকে বিদ্যুৎও দেবে, তারপরে বলবে ওরা মিসাইল বানাচ্ছে কি করে? এইসব তো হবে না। পাওয়ার দিচ্ছে কেন রাজীবদা পাকিস্তানকে? কি হয়েছে? দেখুন, পাওয়ার আপনাদের কাছে লাগতে পারে যে পাকিস্তানকে পাওয়ার দেওয়া হচ্ছে। হ্যাঁ, আরে তো আমাদের কাছে কি লাগছে? এ তো আদানি বলছে আমরা পাওয়ার দিচ্ছি। পাওয়ার না, না, প্ল্যান্ট তো তৈরি করে ফেলেছে কি? করে ফেলেছে, যদি আরে করেও ফেলে পাওয়ার মানে ক্যান্সেল হয়ে যাবে। ইলেকট্রিসিটি, পাওয়ার মানে ইলেকট্রিসিটি। হ্যাঁ, এমনি হ্যাঁ, ইন্ডিয়ার কোনো পাওয়ার নেই যে দেবে। পাওয়ার মানে সেটা ইলেকট্রিসিটি। সেটা আসতেছে সময় আপনারা দেখতে পাবেন। আরে আসতেছে সময় কি? 2014 থেকে তো সময় আসতেছেই আর আসতেছে, আর শেষই হয় না। ইন দ্য আসছে, লং আপনারা রান উই দেখুন, আর অল আপনারা ডেড। দেখুন, আসছে, সময় আসছে, সময় সময় আসছে, তো আপনারা এসে দেখুন। যাচ্ছে, ভালো সময় এসে যাচ্ছে। সময় 400 টাকার আসছে, গ্যাস এখন দাম সময় টাকা আসছে তেল মানে চলে কি? গেছে। সময় তো আসবেই। আমি সময় যাব, আসবে। আমার ছেলে যাবে, তারপরে আমার নাতি যাবে, তো সময় আসতেই থাকবে। যেরকম ওই পুলওয়ামা হামলা হওয়ার পরে যেরকম বালাকোট হয়েছিল। বালাকোটে কি ওটাই হয়েছিল? তো বলছি, এটাই তো এখন কি হয়েছিল? ওই ভবিষ্যতে যে ওই এটাই যে ওই হচ্ছে যে দেশের ওই যে ওই যে দিকে এইভাবে মোদি বলেছিল যে হচ্ছে চালানো বেলুন হবে। উঠিয়ে ওই যে পায়রা যায় না, কি হয়েছে, রেডারের মধ্যে একটা কিছু একটা ধপবাজি করেছিল না, একটা ওটা কি যেন, অনেকে এখান থেকেই বসে বলে দিয়েছিল যে ওপরে একটা কি উঠছে, পায়রা উঠছে না কাক উঠছে, হুম। কিসব একটা। বলো রাজীব দা, তোমার তো মনে থাকার দেখতে কথা। থাকুন, দেখতে থাকুন, দেখতে থাকুন, আপনি দেখতে আরে থাকুন। আমি কি দেখতে এই থাকবো? বদলা হবে, এই বদলা নিবে আমাদের গোটা ভারতবর্ষ। আরে তা মোদিজি যখন নাও না, তাহলে কাজ 10 শিখেছে দিন ধরে বসে আছো হবে। কেন? জল আটকে বদলা নেওয়া যায় না দাদা, জল সময় আটকে বদলা নেওয়া সময় যায় না, নিয়েছে বদলা ঠিকই, নিয়ে অল আউট বদলা অ্যাটাক করে। নেওয়া হবে আর বদলা নিবেই। অল আউট আরে অ্যাটাক করতে বদলা বলবে। নাও, আমি তো পরে বদলা পাকিস্তানে ঢুকে দুটা জঙ্গিকে মারাকে বদলা বলে না, দুটা জঙ্গিকে মারবে আবার 4টা জঙ্গি এসে 26 জনকে মেরে চলে যাবে, এটাকে বদলা নেওয়া বলে না। বদলা নিতে হলে অল আউট অ্যাটাক করতে বলেন।
আরে তোমরা বদলা নাও তো, মানে বদলা তো কোনো বদলা নিতে তো কেউ না করছে না, তোমরা বদলা নাও, কিন্তু নিচ্ছ না কেন? আবার কি বলবে, দাঁড়াও দেখো দেখো সময় আসছে। হ্যাঁ, সময় ও আসছে, আচ্ছা, দেখো। এই তো সময় আছে, সময় তা তো আছে। তোমার কথাটা তো আমিই বলে দিলাম, এটা তো বিরোধীরা হ্যাঁ, বলছে, তা তুমি কি বলছো? হ্যাঁ, বিরোধীরা বিরোধীরা বলছে, আসবে তো, সময় আসছে। সময় সময় আসছে, আসছে তো, এখন দু দেখতে হাজার হবে। জলচুক্তি সময় বাতিল, এসে দেখতে হবে। গেছে। দূতাবাস বন্ধ হ্যাঁ, 1.5 বছর এবং হয়ে গেছে। পাকিস্তানিদের ভিসা বাতিল করে কি সমাধান হবে? হ্যাঁ হ্যাঁ, এই যে জল চুক্তি বাতিল, দূতাবাস বন্ধ, পাকিস্তানিদের এক ভিসা মিনিট, বাতিল। এক মিনিট, আমরা আমরা আমাদের এখানে সবার সামনে শিলিগুড়ি আছে, ঠিক আছে? শিলিগুড়ির খুব সামনে আছে গজলডোবা, আমি নিজে সিভিল ইঞ্জিনিয়ার, আমি তোমাকে বোঝাচ্ছি শোনো। গজলডোবা আছে, ঠিক আছে? গজলডোবা যদি ধরো ব্যারেজটা তুমি খুলে দাও, কি হবে? পুরো এই সাইডে ভেসে যাবে। তা পাকিস্তান যদি তুমি ওখানে, পাকিস্তানে ওখানে আছে, তুমি বাঁধ তৈরি করতে তোমার প্রথম কথা কত সময় লাগবে? আমি ধরলাম তুমি পাকিস্তানকে জল দিচ্ছ না, সেই জলটা তুমি কোথায় দেবে? তুমি তো নিজের পাঞ্জাবকে ভাসিয়ে দেবে, তুমি তো নিজের হরিয়ানাকে ভাসিয়ে দেবে। সেই জলকে তুমি যদি আমি ধরেও নিচ্ছি রাজস্থান বা গুজরাট, যেই সব যারা কম উর্বর জমি, সেই সব জমিতে তুমি যদি চ্যানেল করে বা করে যদি তুমি জলটাকে সেই জায়গায় নিয়ে যেতে করো, তার জন্য তোমার 10-15 বছর এবং কয়েক হাজার লক্ষ কোটি টাকা তোমার খরচ হবে। তো এটা কি এতই সহজ? জল বন্ধ করে দেবে? এটা কি পাড়ার কল নাকি, যে গেলাম আর নব ঘুরিয়ে দিলাম জল বন্ধ হয়ে গেল? সেই জলটা করবে কি, যেই জলটা পাকিস্তানে যাচ্ছে সেটা আটকে তুমি কি করবে? তো হয় তোমার বাঁধ ভেঙে পড়বে বেশি জল হলে, আর না হলে তোমাকে সেই জলটা অন্যখানে চ্যানেলাইজ করতে হবে। সেই চ্যানেলাইজটা তুমি কোথায় করবে? সেই টানেলগুলো তুমি কোথায় বানাবে? সেই ক্যানেল কোথায় করবে তুমি? সেই ক্যানেল করতে তো তোমার হাজার লক্ষ কোটি টাকা খরচ হবে। সেই হাজার লক্ষ কোটি টাকা আছে তোমার কাছে? দেশের লোক যেখানে অর্ধেক লোক চাকরি পাচ্ছে না, ইয়ে হচ্ছে না, খেতে পাচ্ছে না, সেটা আমি ধরে নিলাম সেটা তুমি ওয়ার্ল্ড ব্যাংক থেকে লোন নিলে, সেটা হচ্ছে তোমার 10 বছর সময় লাগবে। সেই 10 বছর তোমার কাছে আছে এখন? বোকা বোকা যত সব কথা, জল আটকে দিলাম, এটা মানে পাড়ার কল, কলতলার ঝগড়া করছে এখানে। কিভাবে সমাধান হতে পারে বলে মনে হচ্ছে? কি করা সমাধানের যেতে কি আছে? বর্ডার সিকিউর করো, আর এইগুলো এইগুলো গট আপ কেস না করা ভোটের আগে, তাহলেই হয়ে যাবে। ভোট ভোট তুমি এর তুমি আগে ভোট সাধারণ মানুষের প্রাণ না নিয়ে একটা পদে বর্ডারের মধ্যে আর্মি সিকিউরিটি বাড়ান, যতখানি রিক্রুটমেন্ট দরকার আর্মিতে সেই রিক্রুটমেন্টটা করুন, এটাই। লো- এত পয়সা, এত দিনের এক্সপিরিয়েন্স, ইন্ডিয়ান আর্মি একটি পৃথিবীতে খুব রেসপেক্টেড একটি অর্গানাইজেশন, এই নিয়ে কারো কোনো ডাউট নেই। বিভৎসতার ইন্টেলিজেন্স, এই নিয়ে ডাউট নেই। অক্ষয় কুমার তো প্রত্যেক বছরই দুটো করে সিনেমা করে ইন্টেলিজেন্স নিয়ে, সেইটা নিয়ে আমাদের কোনো ডাউট নেই। আমার কথা হচ্ছে সেই ইন্টেলিজেন্সের রিপোর্টকে ইগনোর না করা। আমরা যে এই যে আর্মিকে দোষ দিচ্ছি, এটা আর্মিকে দোষ দেওয়া নয়, আর্মির কাছে ইন্টেলিজেন্স থাকে। ওখানে আমরা লোকে বলছে ওখানে একটা ঘোড়াওয়ালারা জানতো, ওখানের লোকাল লোকেরা জানতো যে কোথায় আছে। আরে লোকাল লোক জানতো, আর্মি জানতো না? এটা হতে পারে কোনোদিন? আর্মি জানতো। আর্মি কাকে রিপোর্ট করবে? আর্মি রিপোর্ট করে করে উঠবে হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভালের কাছে। অজিত দোভাল বলবে ভাই কিছু করিস না, 26টা লোক মরতে দে, এটা নিয়ে আমরা অ্যাডভান্টেজ নেব। ওপর থেকে নিচে যখন নামবে তখন বলবে কিছু করবে না। আর্মির কাছে ইন্টেলিজেন্স থাকে, আর্মিকে কাজ করতে দেওয়া হয় না। আর্মিকে কাজ করতে দেওয়া হোক, আর্মির ইন্টেলিজেন্সকে সিরিয়াসলি নেওয়া হোক, এবং লোকের বদলে, লোকের প্রাণের বদলে রাজনীতিটা না করা হোক, তাহলেই কমে যাবে। এটা কোনো মানে বড় ব্যাপার নয়। 2019-এ পুলওয়ামা হয়েছিল, এখন হচ্ছে পেহেলগাম। এই এত বছর তো শান্ত ছিল, কেন এখন হচ্ছে? আবার ভোট আসছে, যে দেখছে 24-এ একটু গদি নড়েছে। হ্যাঁ, টোটাল মেজরিটি আসেনি। যেদিন ভোটের দিন ছিল, মোদি মেজরিটি পাবে কি পাবে না, সব কটা রিপাবলিক থেকে যতগুলো গদি মিডিয়া চ্যানেল আছে সবাই আছে জেপি নাড্ডার ছবি দেখিয়েছে। যেই নীতিশ কুমার বলেছে সাপোর্ট দেবো, জেপি নাড্ডা ডাউন, আবার মোদির ছবি আপ হয়ে গেছে। যেই বুঝেছে যে গদি নড়ছে, সেই হচ্ছে তোমার হচ্ছে আবার হচ্ছে এই জানে যে বিহারে এনডিএ, মানে এনডিএ একটু উইক আছে, ইন্ডিয়া ইন্ডিয়া সরকার অ্যালায়েন্স। স্ট্রং আছে, ইন্ডিয়া মানে ইন্ডিয়া জোট স্ট্রং আছে, সেই জন্য আবার এগুলো করিয়ে দিচ্ছে। 26-এ বেঙ্গলে ইলেকশন আছে এবং প্রচুর আরো অনেক জায়গায় ইলেকশন আছে, তাই জন্য এগুলো করাচ্ছে। এগুলো তো মানে এগুলো এগুলো তো লোক মানে ক্লাস 5-এর বাচ্চা এগুলো বুঝে যাবে। এগুলোকে মানে বোঝার জন্য আমাদের এতক্ষণ ধরে কথা বলারই কি দরকার আছে? অভিযোগ রয়েছে যে একটা পুলওয়ামা যখন হয়েছিল তখন সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল, তো সেভাবে বদলা নেওয়া হয়েছিল ভারত সরকারের তরফে। তো এবার কি হতে চলেছে, কি মনে করছেন? আমি আবার যুদ্ধ বলছি, হবে? সার্জিক্যাল সার্জিক্যাল স্ট্রাইক স্ট্রাইক করে হয়েছিল, তুমি সার্জিক্যাল স্ট্রাইক করলে কোনোদিন গিয়ে বলো নাকি আমি সার্জিক্যাল স্ট্রাইক করছি? তুমি একটা তুমি নাকি একটা গোপন মিশনে গেছো, যে এমনই গোপন মিশন সারা পৃথিবী যাবে। এটা সারা এটা এটা পৃথিবী, কোনো গোপন মিশন নাকি? এগুলো তার মানে এগুলো থেকে কমন সার্জিক্যাল সেন্স, এগুলোর জন্য, এই কমন সার্জিক্যাল সেন্সের জন্য। স্ট্রাইক করে কোনো কিছু হবে না। সাধারণ মানুষের যাতে প্রাণ না যায়, সাধারণ মানুষের প্রাণ নিয়ে রাজনীতিটাকে বন্ধ করতে হবে। বিজেপি তারপরে তো সাধারণ মানুষের প্রাণ তারপরে নিয়ে তারপরে কিছু করবে তারপরে না। তারপরে তারপরে ইয়ে উইং কমান্ডার, স্কোয়াড্রন লিডার আয়ুষ্মান কি বলেছিল, নাকি অংশমান, স্কোয়াড্রন লিডার অংশমান, যে হচ্ছে গেছিল ওখানে, হাউ ইজ দ্য টি স্যার, হাউ ইজ দ্য জোস স্যার হাই, যে বলেছিল। ভারতীয় হ্যাঁ, যে বলেছিল
সে তো এসে বলেছে যে যথেষ্ট ঠিক মতন আমাকে দে ট্রিটেড মি অ্যাজ আ ভেরি গুড সোলজার, ট্রিটেড মি অ্যাজ আ সোলজার উড ট্রিট আ সোলজার। সে তো এই নিজে এসে এই কথা বলেছিল। তো এইগুলো তো কোনো ঝামেলার বিষয় নেই। তুমি তো সারা পৃথিবীতে কথা বলে লোকে সমস্যার সমাধান করছে, তুমি কথা বলতে চাও না। ওর সরকার ওকে দিয়ে লড়াচ্ছে, তোমার সরকার তোমাকে দিয়ে লড়াবে, তুমি এখন এরকম হলে লড়ে যাও। আর কি বলবো। আর হচ্ছে তুমি পাড়ার মোড়ে গিয়ে হিন্দু 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 বারবার হিন্দু করো। বারবার এই নিরীহ মানুষদের প্রাণ দিতে হচ্ছে, কোথায় খামতি রয়েছে? খামতি ভোট ব্যাংক। ভোটের আগে প্রথমে দেখে নিয়েছে যে ভোটের আগে যদি কিছু মানুষের প্রাণ যায়, তারপরে একটা কিছু মিডিয়াতে চালিয়ে দিলে আমি এখানে অ্যাটাক করেছি, ঢুকে দুজনকে মারেছি, মেরেছি, তিনজনকে মেরেছি, ওমদা ঠিকই তারপর বলছে, আমি যেরকম সরকার পশ্চিমবঙ্গে হয়। করেছি। এটাই হচ্ছে মানুষের খামতি। সম্প্রতি কি বলে দাদা? মুর্শিদাবাদে যে ঘটনাটি ঘটেছে সেখানেও নাকি মুখ্যমন্ত্রী যাননি বলে একটি অভিযোগও রয়েছে বিরোধীদের, এ বিষয়ে কি বলবো? মুখ্যমন্ত্রী যান সংকল্প যে মুর্শিদাবাদ, আমি আবার বললাম প্রত্যেকটা মিডিয়া চ্যানেলে দেখেছে মুর্শিদাবাদ যে ঘটনাটা হয়েছে সেটা হচ্ছে বর্ডার এরিয়া থেকে বাংলাদেশের লোকেরা এসে একটা ষড়যন্ত্র করার চেষ্টা করেছে। সেটা ওখানকার মুসলিম রাজ্যের মুর্শিদাবাদের লোকাল পুলিশ পুলিশ কোথায় ছিল। ছিল? রাজ্যের পুলিশ কোথায় ছিল? তো পুলিশ তো ব্যর্থ। রাজ্যের সে তো পুলিশ বাবরি সেখানে ছিল। মসজিদের সময় পুলিশ ব্যর্থ ছিল, সে কি হয়েছে? বাবরি মসজিদের সময় তো পুলিশ ব্যর্থ ছিল সব সারা রাজ্যে, পশ্চিমবঙ্গে ঠিক ছিল একমাত্র। ইউপিতে পুলিশ ব্যর্থ ছিল না বাবরি মসজিদের সময়? ইউপি গুজরাটের কেস তো মানে সবসময় ঠিক থাকে। গুজরাটে ইউপি পুলিশ গুজরাটের ব্যর্থ সম্বন্ধে ছিল কিছু না জানে, যখন গোধরা ইউপি হয়? গুজরাটের সম্বন্ধে বিজেপি কিছু জানে না, সবকিছু ভালো ইউপি গুজরাট। কিভাবে বদলা হাজার নেওয়া উচিত? হাজার লোক, হাজার হাজার পাগল লোক, অমানুষ লোক, ধর্ম ফর্ম এখানে ফ্যাক্টর না, হাজার হাজার পাগল অমানুষ যদি ধেয়ে আসে, পৃথিবীর কোনো পুলিশ নেই যে আটকাবে। কয়টা পুলিশ আটকাতে পারবে? সরকার না চাইলে কোনো দাঙ্গা হয় না, পাড়ার টেনিয়ারা না চাইলে কোনো দাঙ্গা হবে না। এটা হচ্ছে সব থেকে বড় কথা। আমি 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 ধরে নিলাম আমি একটা মুসলমান ছেলে, আমার খুব রাগ হিন্দুদের প্রতি, আমি ধরে নিলাম, বা আমি একটা হিন্দু ছেলে আমার খুব রাগ মুসলমানদের প্রতি। আমি আজকে গিয়ে একটা দাঙ্গা করতে পারবো একটা, আমি যদি হিন্দু মুসলমান অঞ্চলে, বা আমি একটা মুসলমান হলে হিন্দু অঞ্চলে, কে দাঙ্গাটা আমাকে করাবে? পাড়ার দাদা করাবে, পাড়ার নেতা করাবে, মাথা খাবে। তো কেন মাথাটা খাওয়ানো হচ্ছে? এবার এটাকে ধরে ধরে উপরে যাও, দেখবে কারা আছে, কেন মাথাটা খাওয়ানো হচ্ছে। সবকিছু শেষে তোমার ওই বিজেপি ধর্মের রাজনীতি আসবে। ধর্মের কিন্তু রাজনীতি এটা তো করে একবার যারা তো এটা সফল তো হয়েছে তখন এটা ওরা তো বুঝে গেছে এই প্রমাণ ধর্মের হয়ে গেছে, রাজনীতি এটা করে আমার মুর্শিদাবাদে পাওয়ার প্রমাণ আছে। হয়ে গেছে। এটা মুর্শিদাবাদে মুর্শিদাবাদের প্রমাণ করেছে। পহেলগামে কি তোমার কি প্রমাণ হয়ে গেছে? একই কি প্রমাণ হয়েছে? সম্প্রদায়ের দাঁড়া মানুষই দাঁড়া, মারা যাবে, কি একই প্রমাণ? সম্প্রদায়ের মানুষ মরবে। কি প্রমাণ হয়েছে? যেমন এই চন্দন দাসকে তার বাবাকে যেভাবে মেরেছে। হ্যাঁ, মেরেছে তো, অবশ্যই মেরেছে। এরকম হাজার হাজার জায়গায় হাজার হাজার লোককে মেরেছে, পেলু খানকে মেরেছে মাংস নিয়ে যাচ্ছিল বলে, তারপরে দেখছে ওটা ছাগলের মাংস। মেরেছে তো। এর তো মানে অমানুষেরা মেরেছে তো, এই অমানুষরা মারে তো। চন্দন দাস তো আমাদের পার্টি মেম্বার ছিল, সিপিএম এর পার্টি মেম্বার ছিল। তো কি হয়েছে? আমি বলছি তো, অবশ্যই সিপিএম এর পার্টি মেম্বার ছিল, মেরেছে, প্রচন্ড ভুল করেছে, নক্কারজনক ঘটনা এটা। ধর্ম নিয়ে যারা রাজনীতি করে মারামারি করে তারা কিন্তু হচ্ছে এটা বিকৃত এটা নিয়ে আমরা মানসিকতার লোক। কোনোদিন ধর্ম নিয়ে বলবো না যে চন্দন দাস হিন্দু তারা ছিল বলে সবসময় মেরেছে, বিকৃত মানসিকতা, বা তারা চন্দন দাস ধর্মের একটা স্কুল কাছে টিচার ছিল। এইটা মানসিকতা কোনো বিকৃত। পরিচয় হতে পারে না। আমি তো এরকম বলছি তো নরকীয় মেরেছে। এরকম নরকীয় ঘটনা প্রথম ঘটলো, জঙ্গি হামলা এর আগেও হয়েছে, কিন্তু এই যে ধর্ম চিহ্নিত করে গুলি করা, কেন, কি উদ্দেশ্য কে ছিল? বলেছে তোমাকে ধর্ম চিহ্নিত করে গুলি করেছে? সোশ্যাল মিডিয়া এবং যে সোশ্যাল সোশ্যাল মিডিয়ার যা অবস্থা, তুমি সোশ্যাল মিডিয়াতে বিশ্বাস করলে তো হচ্ছে মোদি হচ্ছে বিশ্বগুরু। সোশ্যাল সোশ্যাল মিডিয়াতে মিডিয়ায় কি হয়? আজকাল বিজেপির আইটি সেল বলে কি সংগঠন আছে, যেখানে হচ্ছে 2 টাকা দিয়ে তাদেরকে দিনে 1 আরে টাকায় টুইট ওখানে করানো তুই, হয়। ওখানে তুমি ছিলে, আমি ছিলাম। যে ওখানে ধর্ম চিহ্নিত করে গুলি আমি করা আমি হয়েছে। আমি ঠিক আছে দেবিকা, দেবিকা তুমি এসব ভুলে যাও। তুমি নিজে একটা টেরিস্ট, আমি ধরে ধরে নাও তুমি একটা টেরিস্ট, একটা এইভাবে মারতে গেছো, টেরিস্ট না তুমি, একটা একজন মানে তুমি একজন বিপ্লবী, তুমি কাউকে এইভাবে মারতে গেছো। তুমি জানো হচ্ছে 20 মিটার বা 50 মিটার পর পর পুলিশ আছে। তাহলে দুটো জিনিস হতে পারে, একটা হচ্ছে তুমি জানো তোমার কাছে এনাফ টাইম আছে, ওখানে আর্মি আসবে না যতক্ষণ আমরা 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 আমার কাজ করব। আর সেকেন্ড হচ্ছে তুমি হচ্ছে এমনই বোকা যে তুমি হচ্ছে, দাদা আপনার ধর্মটা কি? ও আপনি হিন্দু, আচ্ছা একটা কালমা বলে দেখান। আপনি বলে লা ইলাহা ইল্লাল্লাহু, তুমি বলছো, তুমি পুরো কালমাটা বলছো, তার ও আচ্ছা তাহলে এই এ মুসলমান, একে সরাও, এই আপনার কি? এভাবে কেউ করে? তুমি গেছো ম্যাক্সিমাম অ্যাটাক ইনফ্লিক্ট করতে একটা জায়গায়, ম্যাক্সিমাম ক্ষতি করতে। যে কোনো টেররিস্টের এটাই থাকে যে আমি গিয়ে ম্যাক্সিমাম ক্ষতি করব, আমি ছেলে মেয়ে বয়স্ক জওয়ান কিচ্ছু দেখবো না, ম্যাক্সিমাম ক্ষতি করে আসবো। তুমি ম্যাক্সিমাম ক্ষতি করতে গিয়ে এইসব, এটা কি হিন্দি সিনেমা চলছে নাকি ডায়লগ মারছো তুমি ওখানে গিয়ে? আজকে যেই লোকটা জিপ লাইন দিয়ে যাচ্ছে, যেখানে ওই পেহেলগামে যে জিপ লাইন হয় না, যেভাবে যায়,
জিপ লাইন দিয়ে যাচ্ছে, ও ভিডিও করতে করতে ওই ভিডিওটা তো বেরিয়েছে, হঠাৎ করে যাচ্ছে, হঠাৎ করে দেখলাম একটা লোক উল্টে পড়ে গেল। তার মানে কি, কেন উল্টে পড়ে গেল? গুলি খেয়ে উল্টেছে। আশেপাশে তোর কোনো লোক নেই, তার মানে কি ওকে ওকে কি দূর থেকে ফোন করে জিজ্ঞাসা করেছিল, দাদা আপনি ওখানে দাঁড়িয়ে আছেন, আপনার ধর্মটা কি? এটা হয় কোনোদিন? হতে পারে প্রথমে একটা লোককে জিজ্ঞাসা করেছে, হতে পারে এটা একটা মেসেজ দেওয়া, হতে পারে এটা মোদি নিজে করিয়েছে, হতেই পারে যে হচ্ছে দুজনকে জিজ্ঞাসা করবি যে ধর্ম কি, তাহলে হচ্ছে এরা গিয়ে বাইরে স্টেটমেন্ট দেবে, আমি হিন্দু মুসলিম করাবো। না হলে তুমি যেখানে জানো 50 মিটার দূর দূর পুলিশ, এবং কাশ্মীরে এরকম সিকিউরিটি সিস্টেম, তুমি এত টাইম, তুমি তাহলে শিওর যে আমি হচ্ছে অ্যাটলিস্ট 2 ঘন্টা সময় পাবো অপারেশনের, হয়তো তাহলে ওপর থেকে অর্ডার আছে যে 2 ঘন্টা ওখানে কোনো আর্মি যাবে না, তোমরা যা ইচ্ছা তোমরা ওখানে নাটক করো, তোমরা হচ্ছে ওখানে গান বাজনা করো, তারপরে লোক মারো, এত টাইম না নাও তোমরা। এটা হতে পারে নাকি কোনোদিন? ধর্ম জিজ্ঞাসা করে করে মেরেছে, কে একটা এসে বলে গেল ধর্ম জিজ্ঞাসা করেছে, আমরা ওর পিছনে বললাম ধর্ম জিজ্ঞাসা করে মেরেছে? কোথায় প্রুফ আছে ধর্ম জিজ্ঞাসা করে মেরেছে? হাওয়ায় কথা বললে হবে না। এই ঘটনার বদলা কি কি হতে ধর্ম পারে? জিজ্ঞাসা করে মারলে একটা মুসলমান মারা গেল কি করে? ও কালমা মুখস্থ ছিল না? এটা হতে পারে কোনোদিন? এই ঘটনার বদলা কি হতে পারে বা কিভাবে নেওয়া উচিত বলে মনে করছেন ভারতবাসী হিসেবে? এটা অপদার্থ সরকার, এর থেকে আর বেশি কি নেওয়া উচিত? অপদার্থ সরকার। এটা 4 জন লোককে আটকাতে পারে না, নাকি বর্ডার সরকারের গার্ড দেবে? যে সরকারের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই রেড কার্পেটে চলে আসতে লাগে, তার পিছনে যখন 25টা গাড়ি থাকে, সেই 25টা আর্মির গাড়ি যদি, সে 25টা গাড়িতে 2টা গাড়ি যদি সেখানে থাকতো, এতজনের এত ক্যাজুয়ালিটি হতো না। সেখান থেকে বোঝা যায় এটা রাজনীতির জন্যই করছে প্রপারলি। আর এটা এবারের আমরা প্যাটার্নটা এবারের প্যাটার্ন। আমরা আমরা এই যে তুমি আমাদের যে কোয়েশ্চেন গুলো জিজ্ঞাসা করছো না দেবিকা, এটা আমাদের জিজ্ঞাসা করতে হবে না, এটা 26/11-তে মোদি স্পিচ চালিয়ে শুনে নাও, হ্যাঁ, তাহলেই তোমার বুঝে যাবে যে কি কি করা উচিত। 26/11-তে যখন হয়েছে, তখন হচ্ছে সবাই মনমোহন সিং এবং প্রণব মুখার্জি কে একেবারে মানে ওপর থেকে নিচে অব্দি টানিয়ে টেনে হিচড়ে নামানো হয়েছে, যে মনমোহন সিং অপদার্থ, একজন সাইলেন্ট প্রাইম মিনিস্টার, প্রণব মুখার্জি হচ্ছে ধান্দাবাজ, কিচ্ছু হয় না বলে যা তা বলা হয়েছে। আজকেও আমার সেই শহীদদের নাম মনে আছে, বিজয় সালাসার, হেমন্ত কারকারে, সন্দীপ উন্নিকৃষ্ণান, অশোক তোমলে, সবার নাম মনে আছে। এবং মনমোহন সিং এবং প্রণব মুখার্জিকে যথেষ্ট অপমান করা হয়েছে। তাহলে আজকে কেন তাহলে মোদীকে আর অমিত শাহকে অপমান করা হচ্ছে না? আজকে কেন হিন্দু মুসলিম করা হচ্ছে? ওরাও তো যারা এসেছিল তারা মুসলিম ছিল, তখন কেন ওরা এইসব করেনি? তুমি দুভাবে দু নৌকায় পা দিয়ে চলবে, এটা হবে না। বর্ডার ফেইলিয়ার, সেন্ট্রালের ফেইলিয়ার। ইন্ডিয়াতে না হিন্দুদের, না শিখদের, না খ্রিস্টানদের, না মুসলমানদের মানে অত হিম্মত আছে, অত সাহস আছে যে হচ্ছে বর্ডারকে ইনফিল্ট্রেট করে আর্মির সাথে গিয়ে তারা আহ, পাঙ্গা নেবে। কারো হিম্মত নেই এটা। কোথা দিয়ে ঢুকেছিল এই জঙ্গিরা? ঘরের শত্রু বিভীষণ রয়েছে বলে মনে হচ্ছে কি? ঘরে শত্রু বিভীষণ কি? ঘরেই তো রাবণ বসে আছে, তুমি বিভীষণে যাচ্ছ? ঘরে তো খুদ রাবণ বসে আছে, বিভীষণের দরকার কি আছে? রাবণ আর কুম্ভকর্ণ বসে আছে, দেখতে ওরকম। হতে পারে পরবর্তী পদক্ষেপ কেন্দ্র সরকার। কেন্দ্রীয় সরকারের জয়েন্ট পার্টি মিটিং ডেকেছে। যে মোদি অন্য বাকি লোকেদের সাথে কথা বলতে চায় না, সে একটা জয়েন্ট পার্টি মিটিং কেন ডাকলো? পা নড়ে গেছে তো, পরিষ্কার বোঝা যাচ্ছে। পুলওয়ামার সময় আগে একটা লোক বলতো, অন্য কেউ অন্য পয়েন্ট বলতে দিলে যে গট আপ, আমরা তো দেখেছি যে গট আপ বলতে হলে লোক আমাদের গালি দিত। এখন হচ্ছে যেই লোকটা বলছে যে হিন্দু মুসলিম করতে গেছে, উল্টো সে গালি খাচ্ছে। 10টা লোক শিখে ধরছে চায়ের দোকানে বাজারে, যে অনেক হয়েছে ভাই, তোদের এই নাটক আমাদের অনেক দেখা আছে, তোরা কেন এগুলো করিস দেখা আছে। সব হয়ে গেছে। দেখো না, প্রথমে রাম মন্দির নিয়ে এত কিছু করলো, তারপর হচ্ছে অযোধ্যাতে কি ফল হলো। লোক বুঝছে তো, অযোধ্যাতে নইলে এইভাবে হারে নাকি কোনোদিন? মানে ফাইজাবাদে হারে নাকি কোনোদিন এইভাবে? এত বড় করে রাম মন্দির করলো, সবাইকে নিয়ে আসলো, রামই খুশি না ওদের ওপরে, ওরা রাম রাম করে যাচ্ছে, রামই জুতো মারছে ওদেরকে, আর ওরা হচ্ছে পড়ে আছে। এই ঘটনায় গোটা দেশ গর্জে উঠেছে, সবাই নিন্দা প্রকাশ করছে, কিন্তু অবশ্যই এই নিন্দা প্রকাশ করবে। এই যে ঘটনাটা, এটা খুবই নক্কারজনক ঘটনা, যার কোনো ক্ষমা হয় না বা যে ক্ষমা করাও উচিত না। কি আমার মানে আপনার এই ভারতবাসী হিসেবে কি করা উচিত, কি পদক্ষেপ গ্রহণ করা উচিত, যে কি করলে এই জঙ্গি বারবার হামলা বলা আটকানো যায়? হচ্ছে, তোমার বর্ডার বারবার পলিসিস, তোমার কথা বলে যাচ্ছে, আমি ইন্টারন্যাশনাল কথা পলিসিস, বলছি ডিপ্লোম্যাসি, আবার। এগুলো ছাড়া বর্ডারকে আটকানোর কোনো ইয়ে নেই। ডোনাল্ড ট্রাম্পও যখন এসছিল, প্রথমবার যখন এসছিল, অনেক বড় বড় কথা বলেছিল যে মেক্সিকোতে আমি দেয়াল তুলে দেবো যাতে ইনফিল্ট্রেটার না না ঢুকতে পারে, মেক্সিকোতে বড় বড় দেয়াল তুলে দেবো, আলটিমেটলি করেনি। সারা পৃথিবীতে
প্রত্যেকটা জায়গায়, শুধু আজকে থেকে না, মানে সিন্স টাইম ইমেমোরিয়াল যতবারই হয়েছে সব ডিপ্লোমেসির থ্রুতে হয়েছে। মেগাস্থেনিস ইন্ডিয়াতে এসছে, আলেকজান্ডার যখন এসছে পুরুষ সাথে ডিপ্লোমেসির থ্রুতে হয়েছে, চায়না থেকে ফাইয়েনকে পাঠানো হয়েছে, হিউনসাংকে পাঠানো হয়েছে, এগুলো ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ। টিপু সুলতানের লোক ওখানে গেছে, টিপু সুলতান ফার্স্ট লোক যে পাসপোর্ট হচ্ছে চালু করে। সবার থ্রুতে, সবার, সব রাজ্য পৃথিবীতে চিরকাল যে কোনো রাজ্য দূত দূত পাঠাতো। এটা যদি তোমার মনে থাকে, শিবাজি ঔরঙ্গজেবকে দূত পাঠাচ্ছে, ঔরঙ্গজেব শিবাজিকে দূত পাঠাচ্ছে, আকবর পৃথ্বীরাজকে দূত, একে দূত পাঠাচ্ছে, ও আবার আকবরকে দূত পাঠাচ্ছে। এগুলো চিরকাল হয়ে থাকছে। পৃথ্বীরাজ দূত পাঠাচ্ছেন, এগুলো আমরা ছোটবেলায় গল্পে পড়েছি। এবং রাজাদের মধ্যে ছিল দূতকে যাতে কেউ গায়ে হাত না দেয়, দূত সে যত বাজে সংবাদ আনুক, যত ভালো সংবাদ আনুক, কারণ এটা ডিপ্লোম্যাটিক্যাল একটা টার্মকে আমরা রেসপেক্ট করতে জানি। এই রেসপেক্টটাই তো নষ্ট করে দিয়েছে। তুমি যদি সবার সামনে গিয়ে বুক বাজিয়ে বলো আমি বিশ্বগুরু, আমি বিশ্বগুরু, লোক বলে ভাই তুই সাইডে সর, তোমাকে পাত্তাই দেবে না। তুমি বলো না তোমার বন্ধু বান্ধবদের মধ্যে যে সারাক্ষণ বলে যায় আমি এই করেছি, আমি অমুক করেছি, আমি তমুক করেছি, তোমরা বন্ধু ওই সেই বন্ধুটাকে কি বলো, ভাই সারাক্ষণ নিজের ব্যান্ড বাজে, ভাই একে সাইডে সরা। এটা তো তুমি নিজের পরিবার, এটাই তো এক্সট্রাপোলেট হয়ে উপরে যায়। তো সারাক্ষণ বিশ্বগুরু বিশ্বগুরু বলে বাকি যারা বড় বড় লিডার আছে তারাও বলে ভাই এই লোকটা হচ্ছে মাথা খারাপ আছে, সারাক্ষণ এইসব বলে যায়। তুমি নিজের বন্ধুদের দিয়ে চিন্তা করো না, তোমার এরকম বন্ধু নেই? নিশ্চয়ই থাকবে যে সারাক্ষণ বলবে আমি অমুক করেছি, আমি তমুক করেছি। কি করো তুমি তাদের সাথে? এটাকেই ভাবো যে এবার তাহলে মোদির সাথে ওরা কি করে। কি করা উচিত কি মনে হচ্ছে? কি করা উচিত? একটা সিরিয়াস ডিপ্লোমেট, এইসব ধর্মের রাজনীতি দিয়ে এইসব না করে একটা সিরিয়াস পলিটিক্যাল, সব পার্টিকে একসাথে এনে একটা কনসেনসাস তৈরি করে। এবং এটা তোমাকে বলছি, এটা এটা বড় বড় লিডাররা, এবং আগেকার দিনে সব লিডাররা তাই তাই করতো। নেহেরু তাই করতো, ইন্দিরা গান্ধী তাই করছে, জ্যোতি বসু তাই করছে। যখনই কোনো ঝামেলা হয়েছে সব পলিটিক্যাল পার্টিকে একসাথে টেবিলে বসিয়েছে, সব সময় একসাথে টেবিলে বসিয়েছে। কারণ সব পার্টির, একটা ডেমোক্রেসিতে সব পার্টির মন্তব্য প্রচন্ড গুরুত্বপূর্ণ। সব পার্টির আলাদা আলাদা টেক আছে, তুমি নাও কি না নাও সেটা ডিফারেন্ট না, কিন্তু সবাইকে তোমার মানে কন্টেন্ট, মানে তোমাকে সবাইকে তার পার্টি বানিয়ে নাও। যে যেহেতু এটা একটা দেশের প্রবলেম, দেশের মোদি মাত্র 35% বা 36% বা 33% লোকের রিপ্রেজেন্টেটিভ, বিজেপি গভর্নমেন্ট। বাকি যে রিপ্রেজেন্টেটিভ আছে তুমি তাকেও ডাকো, ডেকে তার সাথে একটা ইউএনওতে যাও। বড় বড় অনেক এরকম সংস্থা আছে, আমরা এখান থেকে এসে কি বলবো যে কি করা উচিত? বড় বড় অনেক সংস্থা আছে, তুমি তাদের কাছে যাও, তাদেরকে জিজ্ঞাসা করো, তাদের সাথে একটা ডিপ্লোম্যাটিক রিলেশন তৈরি করো। ওপরে চায়না আছে, তোমার এখানে ওপরে চায়না আছে, তুমি ওখানে গেছো আমেরিকার হাত ধরতে। তাই আমেরিকা তো চাইবেই যুদ্ধ, আমেরিকা এখানে পাকিস্তানকে সাপোর্ট করে যাচ্ছে, আমেরিকা চাইবেই যুদ্ধ, আমেরিকার দালাল হয়ে বসে আছো তোমরা। এগুলো এগুলো হয় নাকি কোনোদিন? কি করা উচিত আবার কি? পাকিস্তানের সাথে কথায় বসো, ইউএনও দিয়ে পাকিস্তানকে চাপ দেওয়া যে পাকিস্তান কেন এরকম করেছে। আগে তো বের করো কে করেছে, তুমি তো জানোই না কে করেছে। তোমার এখানে সার্জিক্যাল স্ট্রাইক হলো 10 মিনিটের মধ্যে তুমি বলে দিলে লাস্কারি তাইবা করেছে। তোমার এত ইন্টেলিজেন্স যে একটা গুলি লাগার 10 মিনিটের মধ্যে তুমি বলতে পারো লাস্কারি তাইবা করেছে, কিন্তু গুলি লাগার আগে তুমি যাও না লাস্কারি তাইবা করেছে। তুমি গুলি লাগার 2 ঘন্টার মধ্যে তুমি লাস্কারি তাইবার জঙ্গির বাড়ি উড়িয়ে দিচ্ছ, কিন্তু তুমি গুলি লাগার আগে জানো না যে ওইটা লাস্কারি তাইবার জঙ্গির বাড়ি। এটা হয় নাকি কোনোদিন? এটা এটা কমন সেন্স দিয়ে দেখলেই তো এইসব ডিবেটের কোনো দরকারই পড়ে না, লোকের যদি কমন সেন্স থাকে। এখন লোক হচ্ছে, আর কি বলবো, গরুকে মা বানিয়ে নিলে আর কি করে কমন সেন্স এখন থাকবে। এই বিষয়ে রাজনীতি না করে মনে হচ্ছে না যে ঐক্যবদ্ধ হয়ে এই জিনিসটার পদক্ষেপ নেওয়া উচিত? এই অবশ্যই তো, এবং 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 সেটা তো করতে, সেটা সবসময় করতে হবে। সেটা তো মোদি বাধ্য হয়েছে। যে লোকটা কোনোদিন কোনো রাজনৈতিক বিরোধীকে পাত্তা দেয়নি, সে আজকে বাকি সব বিরোধীদের নিয়ে অল পার্টি মিটিং এ বসতে বাধ্য হচ্ছে। তো সেখানে সারা ইন্ডিয়ার সব অল পার্টি লোকেরা যাচ্ছে। কিন্তু বিরোধীদের একটা অভিযোগ রয়েছে, আমি শিলিগুড়ির কথা আসছি, যে যে কোনো পলিটিক্যাল মানে অনুষ্ঠানে বিরোধীদের ডাকা হয় না কেন? যদি তুমি নিজেই এইগুলো পুরোটাই ইনসিকিউরিটির জন্য বিরোধীদের ডাকা হয় না। তুমি ভাবছো তুমি সবকিছু করে দেবে, তোমার নিজের ওই সেট আপ নেই, বা তোমার তুমি নিজে এইগুলোকে প্ল্যান করে করাচ্ছ এবং বিরোধীরা সেটা ধরতে পারবে। আরে বিরোধীরাও তো একটা সময় সরকার চালিয়েছে, সে যে বিরোধীও। কংগ্রেস তো এত বছর সরকার চালিয়েছে, তৃণমূল তো চালাচ্ছে, লেফট তো চালিয়েছে, লেফট তো এখনো একটা জায়গায় চালাচ্ছে, এসপি তো একটা সময়, অখিলেশ তো সরকার চালিয়েছে, সবাই তো সরকার চালিয়েছে, সবাই তো এই উপরের বিউরোক্রেটিক সার্কেলটাকে চেনে। বিউরোক্রেটিক সার্কেল তো অখিলেশের সময় যে ডিএম ছিল সে তো এখন আর ডিএম নেই এরকম না, সেও ডিএম আছে, তাদের কাছে খবর থাকে না যে কি হচ্ছে। আজকে পুলওয়ামার পরে তো জম্মু কাশ্মীরের গভর্নর নিজে এসে বলছে যে এটা হচ্ছে প্ল্যান্ড অ্যাটাক। তখন যে তৎকালীন গভর্নর ছিল সে তো নিজে এসে বলছে এটা প্ল্যান্ড অ্যাটাক।
তা সবারই তো এই যে যারা যারা নেতা মন্ত্রী তাদের তো সবারই হচ্ছে উপরে একটা ডিপ্লোম্যাটিক একটা রিলেশন আছে, তাদের কাছে খবর আসে না, আমার তোমার কাছে খবর আসবে, তাদের কাছে আসে না। তাই জন্য বিরোধীদের হচ্ছে ঢুকতে দেবো না, যে কারণ ওরা সব জানে, ওরা সব বুঝে গেছে, ওদেরকে ঢুকতে দেবো না। কিন্তু এখন হচ্ছে অথই জলে পড়েছে, এবার ঢুকতে দিতেই হবে, তাই তাই জন্য ঢুকতে দিচ্ছে। তবে বেশ কিছু সময় দেখা যাচ্ছে যে শিলিগুড়ি থেকে অভিযোগ আসছে যে, মানে শিলিগুড়িতেই মানে বিভিন্ন পলিটিক্যাল ইয়ে থেকে অভিযোগ আসছে যে শিলিগুড়ির মানুষদের সঠিক নিরাপত্তা দিতে ব্যর্থ প্রশাসন। শিলিগুড়ি প্রচন্ড চিরকাল শান্ত শহর, আমরা ভোটের সময় চিরকাল সে যে কোনো সময় হোক প্রচুর জায়গায় দেখেছি, সে ইউপি বিহার হোক বেঙ্গলে, অনেক সময় প্রচুর জায়গায় অনেক ঝামেলা হয়েছে। শিলিগুড়ি একটি প্রচন্ড শান্ত শহর যেখানে কোনোদিন কোনো ঝামেলা হয়নি। সেই সব শহরে যদি ঝামেলা করাতে চায়, সেইটাকে শিলিগুড়ি মানুষ হিসাবে অ্যাক্রস দ্য পলিটিক্যাল স্পেকট্রাম, যে যেই পার্টির হোক অ্যাক্রস দ্য পলিটিক্যাল স্পেকট্রাম আটকাতে হবে। আজকে শিলিগুড়ি এরকম একটা কালচার, এই কালচার আমি কোথাও দেখিনি, যেখানে একটা পার্টি অফিসের নিচে তুমি আজকে যাও, তুমি দেখবে হচ্ছে কংগ্রেস সিপিএম বিজেপি তৃণমূল কেউ কিছু না, সবাই শিলিগুড়ি বাসী হিসাবে বন্ধু। তারপরে তারা তাদের পলিটিক্যালও আছে, তাদের পলিটিক্যাল আইডেন্টিটিও আছে। আমরা যেটা লড়ছি সেটা পলিটিক্যালি লড়ছি, কিন্তু তারপরেও আমরা একটা সময় গিয়ে একসাথে আড্ডা মারছি, খেলছি, খাচ্ছি, যাচ্ছি, ঘুরতে বেড়াচ্ছি, এদিকে যাচ্ছি ওদিকে যাচ্ছি। এই ফেব্রিকটাকে নষ্ট করা, এই সোশ্যাল ফেব্রিকটাকে নষ্ট করারই কাজ বিজেপি করছে। আজকে এত বছর ধরে সরকার চলেছে, প্রি বিজেপি আমল, আমার পাশের বাড়ির লোকটা তখন তৃণমূল করতে পারে, কংগ্রেস করতে পারে, আর তো বিজেপি তো ছিলই না, সিপিএম করতে পারে, আমার কোনোদিন তাকে দেখে আমার অস্বস্তি হয়নি। আজকে যেই লোকটা বিজেপি করে আমার দেখে তাকে দেখেই মনে হয় যে সে হচ্ছে ধর্ম ধর্ম রাজনীতি করবে। এই যে সোশ্যাল ফেব্রিক গুলো নষ্ট হচ্ছে সোসাইটিতে আস্তে আস্তে করে, এই কারণেই হচ্ছে আমার মনে হয় যে বিজেপির মতন এই মানে বিজেপির যে আইডিওলজি, আরএসএস এর যে আইডিওলজি, যে আগে মানুষের মনে ধর্ম ঢুকিয়ে দাও, বিষ ঢুকিয়ে দাও, এইগুলোকে বন্ধ করতে হবে। ধর্মের উপরে গিয়ে মানুষকে বুঝতে হবে। তুমি ধর্ম করো না ভাই, তোমার ঘরে থাকো না, তুমি ঘরের মধ্যে যীশু খ্রিস্টের ছবি লাগাও কি গুরু নানকের ছবি লাগাও, আমার কি যায় আসে? আমার মা তো সারাদিন ঠাকুর ঘরে বসে থাকে, আমার কি যায় আসে? সম্প্রতি নকশালবাড়ির ঘটনা, মাদক সহ এক সিভিক ভলেন্টিয়ার অ্যারেস্ট হয়েছে। অভিযোগ হয়েছে যে সরকার নাকি মানে বেতন হিসেবে পর্যাপ্ত টাকা দিতে পারছে না, সেই কারণে ও মানে নেশায় আসক্ত হচ্ছে এবং নেশার দ্রব্য বিক্রি করছে, কি কি কি? এরকম একটা অভিযোগ। সম্প্রতি নকশালবাড়িতে এক সিভিক ভলেন্টিয়ার মাদক হ্যাঁ হ্যাঁ দ্রব্যের সঙ্গে অ্যারেস্ট হয়েছে। হ্যাঁ। সরকার নাকি পর্যাপ্ত সিভিক ভলেন্টিয়ারদের যা স্যালারি হওয়া উচিত তা দিতে পারছে না, যার সে তো কারণে শাহরুখ খানের ছেলেও নেশা করতে গিয়ে অ্যারেস্ট হয়েছে, তা ও কি পর্যাপ্ত টাকা দিতে পারছে না? এটা কোনো এ প্রশ্ন অভিযোগ হলো? করছে। যার নেশা করার সে নেশা করবে। তুমি আজকে শিলিগুড়িতে এতগুলো পাব আছে, তার এক এক একটা এক একটা বিয়ারের দাম 800 টাকা। তা ও কি পয়সা পয়সা দিতে পারছে না বলে নেশা করছে? নেশা করছে তো এমনি ও নেশা করার, তাই নেশা করছে। এটা হয় নাকি কোনোদিন? নেশা করতে পারছে না মানে পয়সা পাচ্ছে না বলে নেশা করছে? যার তুমি বলে হ্যাঁ, পর্যাপ্ত মাইনের কথা, পর্যাপ্ত মাইনের কথা, ও যখন আমি সিভিকে জয়েন করবো আমি জানি আমার মাইনা এই অ্যামাউন্টের হবে। একদম। আমি জেনেই তো আমি জয়েন করব। আমি যদি জানি আমার মাইনে 8,000 টাকা, এই চাকরিতে আমি সেখানে জয়েন করছি, আমার অ্যাকাউন্টে 8,000 টাকা ঢুকছে, এখন আমার 8,000 টাকা হচ্ছে না বলে আমি নেশা বিক্রি করবো, এটা তো কোনো পয়েন্ট হতে পারে না, এটা কোনো কথাই হতে পারে না। তা শিলিগুড়িতে এতগুলো পাপ তো খুলতোই না, তাহলে হচ্ছে সব হচ্ছে মানে একদম ভাটিকানা খুলতো, যে যারা গরিব, যারা পয়সা কামাতে পারছে না, তারাই শুধু নেশা করবে, বড় লোকরা তারাই নেশা ভালো করে না। বিক্রি করবে। এটা হয় নাকি কোনোদিন? এই যে ঘটনাটা, এই যে মানে কাশ্মীরের যে ঘটনাটি ঘটলো, এটা কোথাও গিয়ে মনে হচ্ছে না যে একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করা হয়েছে? এটা তো বারবারই বলা এইটা হচ্ছে, তো এটা বিজেপির বিজেপির চাল। আইডিওলজি, মনে এটা হওয়ার কি আছে? বিজেপির তুমি চাল, তুমি হিন্দু মুসলিম করা হচ্ছে বিজেপির চাল। বিজেপি শুরু থেকে হিন্দু মুসলিম ধর্মের রাজনীতি চালিয়ে এসেছে, যে বিজেপি এখনো সেটাই করার চেষ্টা করছে। বিজেপি বুঝেছে আমার বিহারে এখন পাবো না, বিহারে আমার নেই, পশ্চিমবঙ্গে আমি ঢুকতে পারছি না, পশ্চিমবঙ্গে কোনো মতে হচ্ছে না, বিহারও আমার হাত থেকে এবার চলে যাবে, বাকি জায়গায় ওমদা রাস্তা ঠিকই আছে বলছে, আস্তে আস্তে ওমদা চলে ঠিকই যাবে। বলছে, যেটা ওম দ্বারা করে অ্যাকচুয়ালি। হ্যাঁ, কি করে? না না, কি করে আপনি বলুন যেইভাবে এবার। যেইভাবে যেইভাবে রাজনীতি পশ্চিমবঙ্গে। 2014-র আগে, 2000 লাস্ট যেটা ইউপিএ সরকার ছিল 2009, মনমোহন সিং পাঞ্জাবি ছিলেন, শিখ ছিলেন, তাকে আপনারা খালিস্তানি বলেন। 2000 তখন তখন আমাদের এপিজে আব্দুল কালাম তখন আমাদের প্রেসিডেন্ট ছিল, তখন হচ্ছে ভারতে কারো হিন্দুদের সমস্যা ছিল না। তখন সরকারের মানে যে ভারতের গ্রোথ ভালো মতন হচ্ছিল, সেটা যদি ইকোনমিক দিক দিয়ে যান, ইকোনমিক দিক দিয়ে ভারতে সবকিছু ভালো মতন ছিল। আমাদের মুখ্যমন্ত্রী হিন্দু,
আচ্ছা রাজীব দা, আমি একটা ছোট প্রশ্ন করছি। এই যে আচ্ছা তুমি যে বল, তুমি একদম একটা ঠিক কথা বলেছো, বা কি ভুল কথা বলেছো সেটা হচ্ছে পরে মানে আমি এটার মধ্যে নেই, তোমাদের দুই পার্টির মধ্যে কি ঝামেলা আমি জানি না। তোমরা যে বলছো, শোনা যাচ্ছে? আর শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। হ্যাঁ, তুমি যে ওই যে বললে যে ওমকে যে এক্স্যাক্টলি যে রাজনীতিটা ওমরা করে সেটা হচ্ছে মানে ধর্মের ভিত্তিতে ভাগ করা, এটাই বলছো তো? বিকৃতের রাজনীতি তো আমাদের রাজ্য সরকার করে, পশ্চিমবঙ্গ হ্যাঁ, রাজ্য সরকার করে। ঠিকই একদম। তাহলে এটা ভুল তো, কোনটা? এই ধর্মের ধর্মের ভিত্তিতে ভিত্তিতে? রাজনীতি করা, হ্যাঁ, ধর্মের ভিত্তিতে রাজনীতি করা ভুল। মানে হিন্দু মুসলিম করাটা ভুল। হ্যাঁ, ভুল। একদম ঠিক আছে, এই তো আর কি। তো তোমার পার্টিতে পয়েন্ট কমে যাবে কিন্তু। পয়েন্টে কোনো ম্যাটার নেই এখানে। বলিয়ে দিয়েছে, সে হিন্দু হোক বা মুসলিম হোক, যে দেশকে ভালোবাসবে, যে ভারত মাকে ভারত মা বলে রাখবে, হ্যাঁ, তারা আমাদের দেশে, কেন আমার তারা যদি ভারত মাকে রাষ্ট্রবাদী। ভারত মা বলে ডাকতে না ইচ্ছা, আমি যদি ওই এগুলো না বিশ্বাস করি, তাহলে এটা আমি দেশদ্রোহী হয়ে গেলাম। এবার আমার যদি মনে হয় ভারত ভারত, আমার যদি মনে হয় ভারত ইন্ডিয়া, ভারত আমার মা না, তারপরে তো এরপরে বলবে এবার গরুকে মা বলতে হবে, আমি বলবো না। তো এটা যে ঝামেলা হয়ে যাবে। এটা কি কোনো কথা নাকি? ভারতকে তুমি কে বলার যে ভারতকে ভারত মা বলতে হবে? তুমি কে? ভারতবর্ষে, ভারতবর্ষের মাটিকে, ভারতবর্ষের ভারতবর্ষে, মাটিকে আমরা মা বলে রাখি। ভারতবর্ষ মানে কি? ভারতবর্ষকে আমরা মা বলে ডাকি। ভারতবর্ষ মানে কি? এবার আরে তুমি ভারতবর্ষ, মানো, আমার কথা তাহলে যে শুনুন। ভারতকে মা আম- বলতে পারবে আবার কি? আমার আমার ভারতবর্ষকে আমরা মা বলে ডাকি। আচ্ছা ডাকো, তুমি মা জ্যাঠা কাকা যা ইচ্ছা বলে ডাকো, আমাকে বলছো কেন ডাকতে? এই আমি রাজ্যের এই মাটিতে, এই রাজ্যের এই মাটিতে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান উঠছে। কে এই কে রাজ্যের কে এই মাটিতে বলছে? কে পাকিস্তানের বলছে? স্লোগান, স্লোগান হ্যাঁ, তো স্লোগান ভুল উঠছে। করছে, তো ভুল করছো তুমি। আবার গল্প শিফট করছো কেন? আমি ভারত নিয়ে কথা বলছি তো। আমার কথা হচ্ছে তুমি ডাকো, এই নিয়ে আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু তুমি কেন এটা বলবে যে এই যে ভারতবর্ষকে ভালোবাসে, পয়েন্ট, ভেরি গুড পয়েন্ট, যে ভারতবর্ষকে মা বলে ডাকবে তারাই আরে ভারতবর্ষকে কেন মা বলে ডাকবে? আরে ভারতবর্ষকে আমরা যেভাবে মা বলে তাহলে ডাকি, বাবাকে, ভারতবর্ষকে মা বলে ডাকলে বাবাকে? ভারতবর্ষে আমার মা। আরে ভারতবর্ষ তোমার মা হলে বাবাটাকে? ভারতবর্ষ মাই আমার মাই আমার ভারতবর্ষ। আমার আরে তো মাই ভারতবর্ষ, বাবাটাকে, আমার মা থাকবে বাবা বাবাই থাকবে না, এটা ভারতবর্ষ। হয় নাকি কোনোদিন? ভারত, তাহলে হ্যাঁ। তো তুমি তো কেন এবার হয় এবার না? নোংরা কেন কথার মনে দিকে নেই? চলে যাবে এবার তুমি। এটা হয় নাকি কোনোদিন? এইগুলো এইগুলো করো না তুমি। তোমার যেই রেসপেক্ট আছে ভারতবর্ষের, অন্য লোক অন্যভাবে ভালোবাসে। একটা লোক দুভাবে ভালোবাসতে পারে। একজন নিজের মেয়ে হিসাবে ভালোবাসতে পারে, একজন নিজের প্রেমিকা হিসাবে ভালোবাসতে পারে, একজন নিজের দিদি হিসাবে ভালোবাসতে পারে। হ্যাঁ, তুমি যদি সবাইকে বলে দাও যে এই এই মেয়েটাকে সবাই মা হিসাবে ভালোবাসবে, তাহলে তো মেয়েটার জীবনে বিয়ে হবে না। হয় নাকি এটা কোনোদিন? এইগুলো 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 ওয়ান ওয়েতে ভারতবর্ষকে চালানোর বা ইন্ডিয়াকে চালানোর চেষ্টা করো না। এটা খুব মানে ভয়ঙ্কর দিকে তোমাকে নিয়ে যাবে, প্রচন্ড ভয়ঙ্কর দিকে নিয়ে যাবে। এত সার্বভৌমত্ব, এত ডিফারেন্স ইন্ডিয়াতে, 10 ফিটে জল বদলাচ্ছে, 20 ফিটে ভাষা। আজকের ডেটে ওই পাকিস্তানের ফ্ল্যাগ কিছু ওই ভেনাস মোড়ে লাগানো হয়েছিল। পাকিস্তানের ফ্ল্যাগ ভেনাস মোড়ে লাগানো হয়েছিল, পাকিস্তানি ফ্ল্যাগ নিচে, নিচে হ্যাঁ, কি লাগানো হয়েছিল। বলো? সরি। পাকিস্তানি, হ্যাঁ বলো। পাকিস্তানি কিছু হ্যালো, ফ্ল্যাগ লাগানো হয়েছিল ভেনাস মোড়ে। হ্যালো। হ্যালো। হ্যাঁ কনক দা। হ্যাঁ রাজীব দা, বলো। বললাম এই কিছুদিন আগে হুম। পাকিস্তানি কিছু ফ্ল্যাগ লাগানো হয়েছিল ভেনাস মোড়ে, সেই ওটা জায়গা থেকে। পাকিস্তানের ফ্ল্যাগ না, ওটা এই যে এইগুলো কে শিখিয়েছে তোমাকে? হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ পাকিস্তানি শিখিয়েছে? ফ্ল্যাগ ছিল না ওটা। ওটা পাকিস্তানের ফ্ল্যাগ। পাকিস্তানের ফ্ল্যাগের কি বলো তো? পাকিস্তানের ফ্ল্যাগের রং কি বলো? বলো পাকিস্তানি পাকিস্তানের ফ্ল্যাগ ফ্ল্যাগ কেমন দেখতে হয়? বলো বলো বলো, দেখেন পাকিস্তানের পাকিস্তানি ফ্ল্যাগ ফ্ল্যাগ কেমন দেখতে হয়? দাঁড়াও। লাগানো হয়েছিল নিচে পাকিস্তানি ফ্ল্যাগ আপনি রাস্তায় আপনি লাগানো বলেন। ওটা রাস্তায়। মুসলমান জাতিদের ফ্ল্যাগ, ওটা মুসলমানদের ফ্ল্যাগ, ধর্মীয় ফ্ল্যাগ। ওটা পাকিস্তানের ফ্ল্যাগ নয়। বুঝতে ওটা পারছো না? পাকিস্তানি ফ্ল্যাগ রাস্তায় নয়। লাগানো হয়েছিল, রাস্তায় হ্যাঁ, নিচে, নিচে নিচে রাস্তায় নিচে পাকিস্তানি ফ্ল্যাগ লাগানো হয়েছিল, আপনি হয়তো দেখেননি। কেউ নিচে দেখতে পারেনি, বেশি রাস্তায়। বেশি লোক দেখতে পারেনি, কারণ কি ওটা উঠিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ। কবে আমাদের লাগানো ছিল? পশ্চিমবঙ্গে। এই 5-6 দিন আগে। 5-6 দিন আগে? তাহলে হচ্ছে জিজ্ঞাসা করো যে কে এটা করেছে এবং সাথে সাথে উঠিয়ে দেওয়া তাকে হয়েছে। কথা বলো। আর আমাদের রাজ্যে তো যেভাবে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান উঠছে। আরে সে তো পাকিস্তানের ফ্ল্যাগ লাগানো আছে, এরকম তো আমরা প্রচুর দেখেছি যে আরএসএস এর মেম্বাররা গিয়ে হচ্ছে মন্দিরে গিয়ে গরুর মাংস ফেলে আসছে, পরের দিন মাঝে মাঝে ধরা পড়ে যাচ্ছে। তো এটা আরএসএস করায়নি কে জানে? এটা কোনো সুস্থ এটা এইগুলো আরএসএস ছাড়া করাতেই পারে না। আমি তোমাকে ব্লু প্রিন্ট, তোমার মুখের হাসি থেকে বুঝে যাচ্ছি যে তুমি জানো যে এটা আরএসএস করিয়েছে। এটা দেখেই বোঝা যাচ্ছে তুমি জানো। এটা হয় নাকি আরেকটা কোনোদিন?
আরে এই এই আরএসএস। এই ঘটনা কি পুরনো যে হচ্ছে মন্দিরে মন্দিরে হচ্ছে আরএসএস এর লোকেরা গিয়ে গরুর মাংস ফেলতে গেছে? কেন ফেলতে যাবে ভাই? গরুর মাংস খাবার ঘরে বসে খা। আপনি কি দেখেছেন কি? গরুর মাংস ফেলতে গেছিল? আরে ধরা পড়েছে তো, নিউজ। তুমি কি নিউজ দেখো না নাকি? তুমি কি নিউজ দেখি, পেপার পড়ো না নাকি? নিউজ দেখি কোথায়, কোন নিউজে দেখানো হয়েছিল তুমি আপনি আমাকে সার্চ বলুন। করো, তুই 1 মিনিট তুমি সার্চ করো, এখনই সার্চ করো, আরএসএস মেম্বার্স ফাউন্ড সাপ্লাইং বিফ টু টেম্পলস। সার্চ করো, ড্রপিং বিফস ইন টেম্পলস, সার্চ করো। আরে সব থেকে বড় হিন্দুদেরই তো বিফ এক্সপোর্টার আরএসএস এর মেম্বার্সরা। এটা আবার এটা তো মানে তুমি মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রিজ খুললেই তো সব পেয়ে যাবে। এগুলো 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 না জানো বলে তুমি তুমি যদি জানতে চাও আমার কাছে আসো, আর তুমি হচ্ছে আরএসএস করবা না, এইটুকু আমি তোমাকে হ্যাঁ, গ্যারান্টি দিতে পারবো। আমার যতটুকু জানা ততটুকু জানা আছে। আরে আমার তার যাওয়া যতটুকু যতটুকু জানার এটাই তো তোমাদের কুয়ার ব্যাংক। যতটুকু জানা, আমি এর বেশি ভাই জানবো না। আমি 5 অব্দি পড়েছি, 5 অব্দি পড়বো, আমি 6-এ উঠবো না। ওই অদ্ভুত। আমাদের মানে যেইভাবে পশ্চিমবঙ্গকে যেভাবে মানে ষড়যন্ত্র করে যেভাবে পশ্চিমবঙ্গকে পূর্ব বাংলাদেশ বানানোর চেষ্টা চলছে, কি পূর্ব বাংলাদেশ বানানোর কি চেষ্টা চলছে? যেইভাবে চলছে, কি যেরকম কি চলছে? পাকিস্তানের স্লোগান, পাকিস্তান জিন্দাবাদ স্লোগান বলছে। আরে তাহলে বাংলাদেশ আহ, বানাতে গেলে পাকিস্তানের স্লোগান কেন দেবে? বাংলাদেশের স্লোগান দেবে। এইটুকু মানে এইটাও তোমরা ঠিক মতো করতে পারো না। বাংলাদেশ বানাতে গিয়ে পাকিস্তানের ফ্ল্যাগ লাগিয়ে দিচ্ছ। অদ্ভুত। এইটাও ঠিক মতো করতে পারছো না। পাকিস্তানি স্লোগান কারা দিচ্ছে এবং কোথায় দিচ্ছে? কলকাতাতে তো ওটা ওটা নিউজ ওরা চ্যানেল, শুনতে পারে। নিউজ ওই চ্যানেল লোকে দেখাচ্ছে, যেরকম ভূতে বিশ্বাস করে, ওরাও এরকম শুনতে নিউজ পারে যে চ্যানেল দেখাচ্ছে। পাকিস্তানের flag। আপনি যেরকম বলেন নিউজ চ্যানেল পাকিস্তানি স্লোগান হচ্ছিল। আরে তার থেকে 100 গুণ লোক বেশি হচ্ছে ইন্ডিয়ার ফ্ল্যাগ উঠিয়ে রাস্তায় নেমেছে। তো কি আছে? তার মানে কি পুরো দেশটা পাকিস্তান হয়ে গেছে? কোনোদিন হবে না। আমার বাড়ির সামনে কেউ উঠাক তো পাকিস্তানের ফ্ল্যাগ, হবে না। ব্রাজিল আর্জেন্টিনা উঠাতে পারে, পাকিস্তান কেন উঠাবে, তাই না? আমার তো ইমরান খানকে ভালো লাগে যখন বল করতো, ওয়াসিম আকরামকে ভালো লাগে, আমার তো হেভি লাগে। আপনার কেমন লাগে? আপনি পাকিস্তান বলে দেখেন না নাকি? এইগুলো বোকা বোকা একটা দেশের ফ্ল্যাগ, এই সব সংকীর্ণতা নিয়ে হচ্ছে কি করে থাকো তোমরা, আমার মাথায় ঢোকে না। মেসিকে ভালোবাসি, মেসি দারুণ বোলার, ফুটবলার। আর্জেন্টিনার ফ্ল্যাগ লাগাতে পারি। ওয়াসিম আকরাম দারুণ বোলার, কিন্তু হচ্ছে পাকিস্তানকে গালি দিতে হবে? এটা এটা হয় কোনোদিন? নিজেই মানে দ্বিচারিতায় ভরে গেছো সব। আমাদের কেউ লাগাবে না, কোনো সুস্থ সুস্থ মস্তিষ্কের লোক এখন লাগাবে না। আমার বাড়িতে তো ছোটবেলা ওয়াসিম আকরামের ফটো থাকতো, ওয়াকার ইউনিসের ফটো থাকতো, কিন্তু কোনো সুস্থ মস্তিষ্কের লোক এখন পাকিস্তানের ফ্ল্যাগ উঠাবে না, কারণ তারা জানে যে এটাতে সমাজে কি হবে। এগুলো যারা করছে তারা উদ্দেশ্য প্রণোদিত ভাবে করছে, এবং এইটাকে যারা উস্কানি দিচ্ছে তারা উদ্দেশ্য প্রণোদিত ভাবে করছে। কারা উস্কানি দিচ্ছে বলে মনে হচ্ছে? তারা উস্কানি দিচ্ছে, যেই দলের লাভ বেশি তারাই উস্কানি দেবে। বিজেপি দেবে, আরএসএস দেবে, হয়তো ওরাই করাচ্ছে এবং করে তারপরে ওরাই উস্কানি দিচ্ছে, হতেই পারে। কি লাভ হবে এই উস্কানিটা দিয়ে? ডিভিশন। এই যে এরকম ম্যাক্সিমাম লোক আছে যাদের কাছে কোনো তথ্য নেই, কোনো ব্যাপার নেই, তারা হচ্ছে জানে হচ্ছে যে পাকিস্তান এই করেছে, পাকিস্তানের ফ্ল্যাগ একটা মুসলমান ধর্মের ফ্ল্যাগ দেখে পাকিস্তানের ফ্ল্যাগ বলে দেবে। বা যদি সত্যি পাকিস্তানের ফ্ল্যাগ করে, তাই দিয়ে উস্কানি দিয়ে হচ্ছে ভোটের সময় ডিভিশন হবে। এর থেকে বেশি আর কি হবে? এখনো পর্যন্ত, এটি একটা অন্য প্রশ্ন করছি, এখনো পর্যন্ত বাংলাদেশের সাথে তাও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দেখা গিয়েছে, তবে ইন্ডিয়া পাকিস্তানের সম্পর্ক এখনো ভালো হলো না কেন? ইন্ডিয়া পাকিস্তানের জিও পলিটিক্যাল কারণে এবং হচ্ছে পাকিস্তানের অর্থনীতির কারণে কোনোদিনই ভালো হবে না। একটা কথা সবসময় মনে রাখবে, একটি যুদ্ধতে যত পয়সা খরচ হয়, যুদ্ধের ভয়ে তার থেকে বেশি পয়সা খরচ হয়। তোমার কাছে আজকে 2টো প্লেন আছে, আর আমি পাকিস্তান ধরো, আমি তাহলে কি ভাববো, আমার কাছে 4টা প্লেন দরকার, আমি 4টে প্লেন নেব। তোমার কাছে তুমি 4টে প্লেনের বদলে 8টা প্লেন নেবে, আমি 16টা প্লেন নেব। দ্য ওয়ার ইকোনমি যত পয়সা দেয়, দ্য ফিয়ার অফ ওয়ার আরো বেশি পয়সা দেয়। সারাক্ষণ যে এই যে যুদ্ধ করব, আজকে সারাক্ষণ আমেরিকা পাকিস্তানে পয়সা ঢালবে, সারাক্ষণ বাকি দেশরা পাকিস্তানে পয়সা ঢালবে, হচ্ছে তোমরা হচ্ছে ইন্ডিয়ার সাথে সারাক্ষণ একটা যুদ্ধে লাগো, কারণ ওদের ব্যবসা হবে। অলিগার্ক স্টেট হয়ে গেছে তো, এক একটা লোকের কাছে পাওয়ার এসে বসে আছে।
তা পাকিস্তান কি করে ঠিক হবে? পাকিস্তান তো নিজে ফেল স্টেট, এটা নিয়ে তো কারো, পাকিস্তান বাংলাদেশ এগুলো তো ফেল স্টেট, এগুলোকে তো অ্যাকনলেজ করতে হবে। পাকিস্তানকে ভালো, বাংলাদেশকে ভালো কেউ বলছে না, এগুলো ফেল স্টেট। ইন্ডিয়া একটা ডেমোক্রেসি, চায়না থেকে তুমি মিডিল ইস্ট অব্দি যাও, ইন্ডিয়া একমাত্র ডেমোক্রেসি, আর কোনো ডেমোক্রেসি নেই। এই ডেমোক্রেসিটাকে পাকিস্তান বানানোর জন্য এই বিজেপি কাজ করে যাচ্ছে। কিন্তু পাকিস্তান পাকিস্তান পাকিস্তান, আরে পাকিস্তান কেন? তুই চায়নার সাথে কম্পেয়ার কর না, তুই ইউরোপের সাথে কম্পেয়ার কর। পাকিস্তানের সাথে কেন কম্পেয়ার করবে একটা ফেল স্টেটের সাথে? যে শকুন হয় তার নজর নিচে থাকে, তাই জন্য তারা পাকিস্তানের দিকে সারাক্ষণ দেখে থাকে, একটা ফেল স্টেটের সাথে সারাক্ষণ কম্পেয়ার করে যায়। সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু নেটিজেনরা বলছে যাদের খাওয়ার টাকা নেই, মানে হ্যাঁ, পাকিস্তানের কথা বলছে, হ্যাঁ। তারা জঙ্গি সংগঠন চালায় কি করে? জঙ্গি জঙ্গি সংগঠন তো আমেরিকা চালাচ্ছে। তারা কেন চালাবে? তারা তো ফান্ডিং হয় কোথা থেকে? আমাদের এখানে যারা জঙ্গি চালায়, এই যে ধরো যারা মাথার মধ্যে গেরুয়া ফেট্টি পরে রাস্তার মধ্যে বেরোচ্ছে, তাদের খাবার টাকা আছে? কে কে পয়সা দিচ্ছে তাদের? যারা বাবরি মসজিদ ভাঙতে গেছিল গেরুয়া ফেট্টি পরে, ছেঁড়া প্যান্ট পরে, ছেঁড়া জামা পরে, কে টাকা দিয়েছিল তাদের? বলো কে টাকা দিয়েছিল? আরএসএস টাকা দিয়েছিল। তো এরকমই কোনো না কোনো অর্গানাইজেশন আছে যারা টাকা দেবে, তাদের কাছে টাকা আছে। আরে মানুষকে তো বোকা বানানো সব থেকে সহজ। এইটা এটা কোনো প্রশ্ন নাকি কে টাকা দেয়? একটা আমি অন্য প্রশ্নে যাচ্ছি, শিলিগুড়ির যেমন একটা মানে বেশ সময় দেখা যায় যে এই যে আমাদের উত্তরকন্যা শাখা হুম, সচিবালয়, হুম, সেখানে মানে কোনো দল যদি অভিযান করতে যায় সেখানে প্রথম থেকে বাধা দেওয়া হয়, হুম। তাদেরকে প্রবেশ করতে দেওয়া হয় না কেন? তারা তো নর্মালি এমনি একটা ডেপুটেশন জমা দেবে বা একটা হচ্ছে বা কিছু কারো কোনো আধিকারিকের সঙ্গে দেখা করবে। বেশ কিছু সময় দেখা গিয়েছে যে শুভেন্দু শুভেন্দু অধিকারী এসেছিলেন উত্তরকন্যা দেখার জন্য, তাকেও ঢুকতে দেওয়া হয়নি, এরকম একটা অভিযোগও আছে। এই বিষয়ে কি বলবেন? সবসময় দেখা যায় যে বিশাল একটা পুলিশ ফোর্স দিয়ে মানে আটকে দেওয়া হয়। সম্প্রতি ডিওয়াইএফআই এর একটা অভিযান হ্যাঁ, ছিল, ডিওএফআই গেছিল তো, হ্যাঁ, হ্যাঁ। জল কামান সেখানে ছুড়েছে তো। আটকে দেওয়া হয়েছে কেন? কিসের ভয়? না, ভয় না, এগুলো এগুলো যে কোনো সরকার, এগুলো পুরোটাই সরকারের উপরে ডিপেন্ড করে। এটা হচ্ছে মানে না একটা এখানে সরকার নিজের শো অফ পাওয়ার করতে চাইছে, এবং সেটা একদমই ঠিক নয় তো। একটা লোক যখন না এখানে এখানে শো পাওয়ারের কিছু নেই, সেখানে দেখা যায় ডিওএফএ ইয়ে নিয়ে যায়। সেখানে তারা এমন না যে সবার মন্তব্য একটাই ছিল, তারা একটা ওখানে গিয়ে একটা কেউ সৃষ্টি করার চেষ্টা করছিল। তারা না না, কোনো কোনো তারা ডিওএফআই, শোনো, চাচ্ছিলেন যে আমি আমি নিজে এরকম প্রচুর জায়গায় যাই, কেউ এগুলো কেওস সৃষ্টি করার চেষ্টা করে না। হ্যাঁ, এটা কি হয়, একটা যখন আমরা ডেপুটেশন দিতে যাই, এটা চিরকালই সব জায়গায় যেখান থেকে মিছিলের স্টার্টিং পয়েন্ট হয়, সবাই হচ্ছে একটা জোশে থাকে যে হ্যাঁ ঠিক আছে অমুক করব তমুক করব, এবং প্রত্যেকটা দলেরই সেন্সিবল লিডার লাস্ট পয়েন্টে গিয়ে বলে দেয় তোমরা দাঁড়াও, এবং 5 জন রিপ্রেজেন্টেটিভ হ্যাঁ এই যাবে। অমুক এটা চিরকালই, প্রত্যেকটা এটা দলের। চিরকালই হ্যাঁ থাকে। কিন্তু হ্যাঁ এইটা চিরকালই উত্তরকন্যা একটা যখন আটকে এত দেওয়া হয়। জন দেশে বসে সেখানে কিছু সংখ্যক মানুষ থাকে। না না, সেখানে সে তো লোক প্রত্যেকটা র্যালিতে যাবেই, কিছু যে সংখ্যক প্রত্যেক, মানুষ থাকে যারা যায় ওখানে গিয়ে আমি করে দিব, আমি গিয়ে দেখে নিবো, আমি এটা করবো, সেটা কেস করার জন্য কিছু সংখ্যক মানুষ যায়। আরে তো একটা তাদেরকে রুখতে পলিটিক্যাল হবে পার্টি যদি কেওস করবে সাধারণভাবে না, তাদের ডেপুটেশন দেওয়ার থাকে সেখানে। একটা পলিটিক্যাল না পার্টি সেটি কেওস করবে ডেপুটেশন না, যদি এটা আপনারা যদি এটা ইয়ে এটা তো দিয়ে এটা ডেপুটেশন দেওয়ার থাকে, ডেপুটেশন যদি লজিক্যাল, দেওয়ার থাকে লজিক বি লজিক্যাল, একটা একটা পলিটিক্যাল না না পার্টি তো কেওস কেউ করবেই। রাজ্যের তো একটা একটা সমাজে যদি স্থিতাবস্থা থাকেই, তাহলে আর বাকি পলিটিক্যাল পার্টির দরকার কি? তাহলে তো সবাই সবার মতন করে দিত। একটা কিওস তো থাকবেই সবসময়, তারা ঘর্ষণ থাকবে সমাজের মধ্যে। সরকার বারংবার বলেছিল যে আমাদের এবং আমাদের কয়েকজনকে যেতে দেওয়া হোক, কিন্তু কখনো তাকে যেতে দেওয়া হয়নি। এবং জল কামান থেকে শুরু করে হ্যাঁ, টিয়ার করেছে, অবশ্যই করেছে তো, এগুলো এগুলো তো ঠিক নয়। আমরা একটা একটা এবং ডেমোক্রেসিতে, গেটে তাদের নিয়ে গিয়ে একটা ডেমোক্রেসিতে সবসময় আপনি হচ্ছে। কয়জন যায় প্রথমে বলেনি আমাদের কয়জন যায় লাস্টে যখন হ্যাঁ, বলো না বলো। এমন র্যালিতে প্রথমে নিয়ে গিয়ে শুরু করে বলেনি যে আমাদের কয়জনকে যেতে দাও। প্রথমে যখন এসেছিল আটকানোর ফলে যখন ওটা একটা ঝামেলা সৃষ্টি হয়, ঝামেলা সৃষ্টির পর যখন জল চলে, তারপরে যখন শেষের দিকে এসে বলা হয় মিডিয়ার কাছে যে আমরা দিয়ে বলেছিলাম যে আমরা কয়জন যেতে চাই। না প্রথমে না, আমাদের এইটা বলেনি যে শোনো, আমরা এটা কয়জন এটা যেতে এটা চাই, আমি আমাদের নিজে ছিল, এটা প্রত্যেকটা এটা ঝামেলা এটা সৃষ্টি করা পুলিশ, হয়েছিল মানে। এটা পুলিশ নিজেও জানে যে এতজন যাবে না, এটা রুটিন একটা ইয়ে হয়ে যায়। পুলিশ নবান্ন অভিযানেও প্রচুরবার লাঠিচার্জ করে, প্রচুরবার করেছে, প্রচুর কমরেড আমাদের এই সাইডের আহত হয়। নবান্ন ঠিক আছে, লাস্ট অভিযান ছাত্র অভিযান হয়েছিল, সেখানে দেখা গেছে ওখানে কেউ ছাত্র ছিল না। এইটা যেটা তো ভুল করে, ছাত্র এটা 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 প্রচন্ড, এক সেকেন্ড, এটা প্রচন্ড ভুল কথা। ওটা ছাত্র অভিযান ছিল না না, না না এটা না ছাত্র, দাদা আমি বলে দিচ্ছি তোমাকে, শোনো আমি বলে দিচ্ছি, ওটা ছাত্র যুব অভিযান ছিল। এবং যুব মানে আমি ধরে নিতে পারি 45 বছরের নিচে, 45 বছরের নিশ্চয়ই অনেকেই ছাত্র নাও নাও হতে পারে, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। হ্যাঁ, তার মধ্যে কিছু কিছু ওটা সিম্প্যাথাইজাররা থাকে,
তার মধ্যে প্রচুর সিম্প্যাথাইজাররা থাকে, যারা যারা ছাত্র যুবর সাথে সঙ্গতি জানাতে গিয়ে যায়। আচ্ছা সে তো ঠিক আছে, সে তোমাদেরও তো বীরভূমে না না, এরকম সেই প্রচুর ছাত্র ছাত্র, যুব তোমাদের রাজনীতি তোমাদের ছাত্র যুব বীরভূমে, ছাত্র আমি বলছি শোনো, তোমাদের বীরভূমে আছে, তারপরে তোমাদের নবদ্বীপে আছে, প্রচুর এরকম ছাত্র নেতা আছে যাদের হচ্ছে 55 বছর বয়স। সেগুলোর তো কোনো কথা নয়। এরা সে ছাত্র নেতা হতে পারবে না কেন? হতেই পারে যে ছাত্রদের সে নেতা, সে একটা রোল মডেল, সেটা হতেই পারে, সেটা নিয়ে কোনো ডাউট নেই। কিন্তু আমি বলছি তোমাকে, ওটা ছাত্র আর যুব অভিযান ছিল। তোমাদের এরকম প্রচুর নিশ্চয়ই ছাত্র, তোমাদের তো তোমাদের বলো না, তুমি হচ্ছে তোমাদের কোহিনূর তো আমার বয়সী, তোমাদের কোহিনূর তো আমার বয়সী, কোহিনূর আমার খুব ভালো বন্ধু, কোহিনূর আমার বয়সী, কোহিনূর বয়স 38 বছর বয়স। ও কি করে ছাত্র নেতা? ও কি ছাত্র কোহিনূর? ও তো আইটিআই ওখানেই থাকে টলিগঞ্জে, ও কি করে করে? তৃণাঙ্কুর কি ছাত্র? এটা হতে পারে, ওরা আমার সব ভালো বন্ধু, কিন্তু ওরা কি ছাত্র? ও তো আমার না, তৃণাঙ্কুর তো আমার সেখানে থেকেও বড়। ওটা ওখানে বলা হয়নি যে কোনো রাজনৈতিক সংগঠন, সেখানে বলা হয়েছিল ছাত্ররা মিলে গিয়ে আন্দোলন করছে, কোনো রাজনৈতিক ডিওয়াইএফআই এর সংগঠন কিছু কলে দেওয়া হয়নি। ছাত্র যুব হলে, ডিওয়াইএফআই এর কলে ছাত্র যুব হলে রাজনৈতিক সংগঠন কেন হবে? ওটা তো একটা না ওটা অর্গানাইজেশনাল ওখানে অর্গানাইজেশন। দেখা যাচ্ছে পুরো নন পলিটিক্যাল ইস্যু হিসেবে দেখানো হয়েছিল, নন পলিটিক্যাল র্যালি হিসেবে দেখানো হয়েছিল। না না ওটা না কোনো পলিটিক্যাল না অ্যাঙ্গেল না দেওয়া না, হয়নি ওটা সেখানে। ওটা 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 নন ডিওয়াইএফআই পলিটিক্যাল এসএফআই ডাকে, শোনো শোনো। আমি মনে করি যদি আমি নন পলিটিক্যালি যাই, আমি যদি ছাত্র হই তো আমি নন পলিটিক্যাল ছাত্র হিসেবে ছাত্র রেজিস্ট্রি ছাত্র হবো আমি। আমার বয়স 21 বছর থেকে 24 বছরের মধ্যে হবে, আমি তাহলে ছাত্র মানতে পারি, আমি না যদি না, নন ওটা ওটা এসে ওটা, পলিটিক্যাল হিসেবে যাই। তুমি পলিটিক্যাল তুমি বিজেপির, তুমি বিজেপির মতো, পলিটিক্যাল এটা তো তুমি বলুন বিজেপির বলুন। মতন কথা বললে, তাহলে হচ্ছে মানে 24 বছর অব্দি হলে ছাত্র মানবো, কেউ পিএইচডি করো না, কারণ কানাইয়া কুমার কি ও 29 বছর ও জেএনইউ তে কি করছিল? তাহলে তো লোক পিএইচডি করতে পারবে না। একটা লোক যদি 22 বছর ইঞ্জিনিয়ারিং করে, 2 বছর বা এমনি পরে, 22 বছরে কলেজ পাস করে, 24 বছরে মাস্টার্স করে, তারপরে এমফিল করে, তারপরে পিএইচডি 5 বছর করে, ও তো 30-32 বছর এমনি হয়ে যায়। তারপরে পিএইচডির পরে যদি পোস্ট ডক করো, তো লোককে তো পড়াশোনাই করতে দিতে হবে না? এইভাবে স্কুল বন্ধ করে দিলে কি করে পড়াশোনা হবে? হয় নাকি? এই যে সম্প্রতি আরেকটি ঘটনা যেটা ঘটেছে, এটা অন্যরকম প্রশ্নে যাচ্ছি। এই যে এসএসসির প্যানেল বাতিল, তাতে হুম প্রচুর শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের হুম চাকরি দিয়েছে। হুম। এবং অনেকে এরকম আছে যে ক্যান্সার পেশেন্ট, হ্যাঁ। যাকে হচ্ছে মানে নিজের চিকিৎসা এবং সংসার এবং বাবা মাকে দেখতে হচ্ছে। তবে এখনো পর্যন্ত ওই যে যোগ্যদের এবং অযোগ্যদের একটা তালিকা প্রকাশ করে কিন্তু একদম মানে একটা প্যানেলে 10 জন ভুল হতে পারে, তাই বলে প্যানেলটা পুরো বাতিল করে দেওয়া, এ বিষয়ে কি বলবো? আরে তার জন্যই তো বলা হয়েছিল ওএমআর আর ডুপ্লিকেট ওএমআর করে নাও। প্যানেলটা আমি বলছি, এখানে প্যানেলটা বাতিল, ওএমআর আর ডুপ্লিকেট ওএমআর করে প্যানেল নাও, বাতিল করার আমি তাহলেই তো কথা বলছি, এখানে ঝামেলা। প্যানেল বাতিল ওটা হচ্ছে পলিটিক্স করা। সেখানে প্যানেল কোটা 26,000 ভোট প্যানেল করা হয়েছে, কারণ বিজেপি পলিটিক্স করতে 26,000 প্যানেলকে 2016 প্যানেলকে বিজেপি ওখানে পলিটিক্স করতে আছে, এটাই হচ্ছে মেন কথা। বিজেপি বিজেপি পলিটিক্স করছে, কেন পলিটিক্স করছে? বিজেপির পলিটিক্স করে কি বিজেপি হবে? পলিটিক্স করতে যাতে একটা রাজ্যের মধ্যে উত্তপ্ত মহল সৃষ্টি করে, ছাত্র ইয়ে করে, মানে টিচার যারা শিক্ষকদের আছে শিক্ষকদের মধ্যে একটা উত্তপ্ত সেই করে, কারণ 26,000 থাকে না, 26,000-এর পিছনে যারা শিক্ষক তার পিছনে আরো 4 জন করে পরিবারের ব্যক্তি আছে, যারা তার দ্বারা চলে, তার ইনকামের দ্বারা, তার চাকরির দ্বারা, যাদের মানে দিন ব্যয় হয়। তো সেই 4 জন করে যদি ধরা হয়, 26,000-কে আরো 4 দিয়ে গুণ করে, সেই সংখ্যাটার ভোটটা নিয়ে বিজেপি পলিটিক্স করতে যাচ্ছে এখানে। কারণ চাইলে সুপ্রিম কোর্ট চাইলে সেখানে যে যারা দোষী আছে 26,000-এর মধ্যে, আমি মনে করলাম 10,000 জন দোষী, এই 10,000 জন বাতিল করতে পারতো। কিন্তু একটা তো ছাব্বিশ সেই হাজার দশ বাতিল করার হাজারের কারণ মধ্যে এটাই যাতে এখন এখানে পলিটিক্স করা। কিছু করছে না কেন এখন? সবার প্যানে হ্যাঁ, সবাইকে এই বিয়েটা ভুগতে হচ্ছে কেন? এটাই তো বললাম, এটাই হচ্ছে বিজেপি রাজনীতি। কিন্তু দিদি বলছে, দিদি আশ্বাস দিয়েছে, 26,000 জনকে আশ্বাস দিয়েছেন যে যারা দোষী না, যারা মানে ইয়ে হয়নি, যারা ভালো মতো চাকরি পেয়েছে তাদের চাকরি আবার ফিরিয়ে দিবে। তার জন্য যা করা হয় রাজ্য তার স্টেপ নিচ্ছে। যারা চাকরি ঠিক মতো পেয়েছে, এটা বোঝা যাবে কি করে? ওএমআর লাগবে। তা এটার জন্যই তো সবসময় দাবি করা হয়েছে যে ওএমআর এবং ডুপ্লিকেট ওএমআর যাতে সাথে সাথে দেওয়া হয়, তাহলেই বোঝা যাবে যে কে ঠিক আছে। নয় তুমি ওএমআর দেখিয়ে দাও। কি বলবো? বললাম যে ওএমআর এবং ডুপ্লিকেট ওএমআর, হ্যাঁ কপি ওএমআর, এটা রাখলেই তো বোঝা যেত যে কে ঠিক মতো ওএমআর করেছে, কে ঠিক মতো করেনি। আমি মানছি যে ওএমএস। হচ্ছে, এক মিনিট আমি বলছি, আমি মানছি যে হচ্ছে 26,000-এর মধ্যে আমি ধরে নিলাম যে একজন দোষী, আমি ধরে নিলাম। কিন্তু আমার কথা হচ্ছে সেই একজনটা কে, আমি কি করে বিচার করব? তার জন্য তো একটা তো তুমি র্যান্ডাম, আমার মনে হয়েছে ও দোষী, আমার মনে হয়েছে ও দোষী না, এটা তো হতে পারে না। একটা তো প্রসেস থাকবে। তাহলে একটা হয় ডুপ্লিকেট ওএমআর, বা যেই ওএমআর এর পরীক্ষা দেওয়া হচ্ছে সেই ওএমআর গুলোকে নিয়ে ভ্যালু মানে আবার চেকিং করা হোক।
তাহলেই তো বোঝা যাবে। এটা তো কঠিন ব্যাপার না। এখন যদি ওএমআর পুড়ে যায় বাই চান্স, ধরো যেই বিল্ডিং এ ওএমআর সিট আছে সেই বিল্ডিং এ আগুন লেগে গেল, তাহলে তো আর কিছু বলার নেই। যদি হয়ে যায় বাই চান্স, হতেই পারে, এরকম তো অনেক সময় হয়, হতেই পারে, যেরকম ইডি কেসে হলো। হ্যাঁ, ওই নীরব মোদীর ফাইল ছিল বোম্বেতে, হঠাৎ করে দেখলাম আগুন লেগে গেল। হ্যাঁ, এটা হতেই পারে, তাহলে কিছু করার নেই। হ্যাঁ, তার যে সময় নিতে মাননীয় সময় নিয়েছে, মাননীয় বলেছেন যারা দোষী না তাদেরকে নিশ্চয়ই, তাদেরকে চাকরি আবার ফিরিয়ে দেওয়ার জন্য মানে যা ইচ্ছা করতে হবে, তাদের উপর মাননীয় উপর তাদের আস্থা আছে যে যারা তাদের দোষী চাকরিটা, পাবেন তাদেরকে আবার তাদের চাকরিটা ফেরাবে কি করে? তাদের চাকরিটা কোর্টে, সুপ্রিম কোর্টে এসেছে, সেটা হচ্ছে নিশ্চয়ই আবার তার কাছে হ্যাঁ, রাষ্ট্রপতির কাছে আপিল করে আবার যাতে করা যায়, যারা দোষী তাদের দোষী লিস্টটা দিয়ে যদি দোষীদের বাতিল করা যায়, হ্যাঁ, যারা দোষী যারা যে চাকরি পেয়েছে তাদের যদি বাতিল করে যে বাকি যে চাকরিটা বেঁচে যায়, সেটা হ্যাঁ। তো আশা করি যে আমাদের সুপ্রিম কোর্টে এতটা মানে বিজেপি হয়ে যায়নি যে তারা এটা করবে না। নিশ্চয়ই না তাদের না, সংশয় আছে, সুপ্রিম তাদের কোর্ট না দোষীদের না, প্রথম কথা হচ্ছে সুপ্রিম কোর্ট তো ইমোশনে চলে না, সে বিজেপির হোক যারই না না হোক, কিন্তু সুপ্রিম কোর্ট ইমোশনাল বেসিক্যালি না, একটা। কিন্তু সুপ্রিম হ্যাঁ, কোর্টের কাছে যদি আমার কাছে সুপ্রিম কোর্টের কাছে যদি আছে তালিকাটা যদি পেয়ে যায় সুপ্রিম কোর্ট, নিশ্চয়ই হ্যাঁ, যারা চাকরি হারিয়েছেন, যারা হচ্ছে মানে সৎ পথে চাকরি পেয়েছেন, তাদের হ্যাঁ, নিশ্চয়ই আবার ফিরিয়ে দেওয়ার চেষ্টা করা হবে। তারপর হ্যাঁ, রাষ্ট্রপতি আছে, রাষ্ট্রপতিকে আপিল করা হবে। হ্যাঁ। কিন্তু এবার ব্যাপারটা হলো, ধরো আমি ধরে নিচ্ছি 100 জনের মধ্যে 30 জন আহ, আহ, বাজেভাবে চাকরি পেয়েছে, 70 জন সৎ পথে চাকরি পেয়েছে। এবার ধরো স্কুল হচ্ছে 100টা, তাহলে 100টা স্কুলে আমি ধরে নিচ্ছি এক একটা করে মাস্টার ছিল, এবং 200 জন পরীক্ষা দিয়েছিল, সেখান থেকে এই 100 জন গেছে। তাহলে যেই 30 জন হলো, মানে বাজেভাবে চাকরিটা পেলো, যেই 200 জন চাকরি দিয়েছিল সেখানে কিন্তু 30 জন যারা যোগ্য প্রার্থী তারা চাকরি পেলো না, তাদের জীবনটা কিন্তু সেখানে নষ্ট হয়ে গেছিল। এই কিছু কিছু এরকম জিনিস আছে না, যেটা মানে ঠিক আছে, সেটা আর ফেরত পাওয়া যাবে না, এটা কোনোভাবে এটা নিয়ে আমরা মানে হাউতাশি করবো, এটা ফেরত পাওয়া যাবে না। কিন্তু কিছু কিছু জিনিসের থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে যাতে এরকম আর রিপিটেশন না হয়, বা নিচের অর্গানাইজেশনের উপরের অর্গানাইজেশনকে সবসময় এই চাপটা দেওয়া উচিত যে দেখুন, মানে আপনারা তো এটা করে দিচ্ছেন, আপনারা তো ওপরে টাকাকে, এটা তো দেখো, এটা নিয়ে মানে এটা নিয়ে তো দ্বিমত নেই যে টাকা খাওয়া হয়েছে চাকরির জন্য, এটা নিয়ে মানে তুমি খাওনি, কিন্তু তোমার নেতারা খেয়েছে, এটা নিয়ে কোনো দ্বিমত নেই, এটা সারা পৃথিবীর লোক জানে, তো সবাই জানে। এইটা সবসময় ওপরের তলার নেতাকে বলা উচিত যে দাদা, আপনি তো টাকাটা খেয়েছেন, কিন্তু আপনার জন্য রাস্তাঘাটে আমরা যখন অর্গানাইজেশনটা করছি, কারণ আমি জানি ছাত্র অর্গানাইজেশন করতে কি লাগে বা যুব অর্গানাইজেশন, তুমি যেহেতু করো তোমাকে বলছি, লোকের কাছে আমাকে কথাটা শুনতে হচ্ছে। এই যে তুমি যে আজকে এটা শুনলে তোমার কিন্তু খারাপ লাগছে আমি জানি, কিন্তু আমাকে বলতে হচ্ছে যে তোমার নেতা টাকা খেয়েছে, এবং তুমিও নিজেও জানো তোমার নেতা টাকাটা খেয়েছে। কিন্তু এটা তোমাকে কেন শুনতে হবে? তুমি তুমি ভাই কি দোষ করেছো? তুমি তো কোনো দোষ পাওনি, তুমি তো টাকাটা খাওনি, সেটার 1 টাকাও তুমি শেয়ার পাওনি। তা তুমি কেন এই গালিটা শুনবে? এই কোয়েশ্চেন গুলো যখন ওপরের জেনারেশনকে করবে, আস্তে 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 এইভাবে একটা অর্গানাইজেশন ঠিক হবে, এবং এইভাবেই হয়তো তৃণমূল কংগ্রেস আরো কোনোদিন ভালো হতে পারে। কিন্তু তুমি যদি কোয়েশ্চেনই না করো, কোনোদিন কিন্তু এই জিনিসটা হবে না। এবং ভবিষ্যতে হয়তো তুমি যখন বড় নেতা হবে, তুমি দেখবে ও ওই নেতা করেছে, তাহলে আমিও এরকম করি, আবার তোমার নিচের ডাউনলাইন আবার এইভাবেই আস্তে আস্তে ক্ষয় সমাজের মধ্যে ঢুকে যাবে। এটা কোনো মানে সুস্থ প্রক্রিয়া নয়, আমি সেটাই তোমাকে বলছি। সকলকে অনেক অনেক ধন্যবাদ হুম, সময় দেওয়ার অবশ্যই। জন্য। সকলকে নমস্কার জানিয়ে আমি অনুষ্ঠান শেষ